গল্প হৃদয়ের অন্তরালে, লেখায় কাজী সারা। হঠাৎ করে পিঠে উষ্ণ হাতের স্পর্শে অরণির বুক কেঁপে উঠল। অরণি বাসায় একা থাকে। ভয় হাত পা কাঁপছে, কে তার পিঠে হাত দিল। নানান কথা চিন্তা করে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই অরণির মুখের রং নিমিষেই পাল্টে গেল। পিছনে দাঁড়ানো মানুষটা অন্য কেউ না, অরণির বুড়ো স্বামী রাশেদ আহমেদ। বয়সে অরণি থেকে 20 বছরের বড়। অরণির মুখ দেখে রাশেদের বুঝতে বাকি রইল না, অরণি তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাশেদ কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। ঢোক গিলে পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছতে লাগলো। এই অভ্যাসটা অরণির ভীষণ মেজাজ খারাপ করে, তা মুখ ফুটে কখনো কিছু বলেনি। মনে মনে বিরক্ত লাগছে, মানুষ কেমনে রুমাল দিয়ে ঘাম মুছে আবার সেটা পকেটে রাখে। গন্ধ হয়ে যায় না ভাবতেই ঘৃণা লাগে অরণির। রাশেদ শান্ত গলায় অরণির দিকে অসহায় চোখে তাকিয়ে আ আ সলে আজকে আমার শরীরটা খারাপ লাগছে, প্রেশারটা বেড়েছে, তাই অফিসে থেকে চলে আসলাম। আপনি ফ্রেশ হয়ে বিশ্রাম করুন, আমি রান্না শেষ করে টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। রাশেদ রুমে যাওয়ার আগে কি মনে করে ঘুরে রান্নাঘরের কোনায় দাঁড়ালো। অরণি রাশেদকে দেখে বেশ বুঝতে পারছে রাশেদ কিছু বলতে চাচ্ছে। সত্যি রাশেদের শরীর খারাপ। মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। না হয় এত সহজে অফিস ছুটি নেয়ার মানুষ না। কিছু বলবেন? এভাবে দরজা খোলা রাখবেন না। কখন কে ঢুকে পড়ে বলা যায় না। সরি, আমি পাশের বাসার ভাবির সাথে কথা বলতে বলতে খেয়াল করিনি। আর কখনো এমন হবে না, আপনার কোন কিছু দরকার হলে আমাকে ডাক দিবেন। হুম। অরণি আবার রান্নার কাজে মন দিল। খুব দরকার না হলে অরণি রাশেদের সাথে কথা বলে না। নিজকে বহু কাজে ব্যস্ত করে তুলে, তবে রাশেদের অসুবিধা হয় এমন কিছু করেনি। রাশেদ অরণিকে চোখে হারায়, খুব ভালোবাসে, মুখ ফুটে বলার সাহস পায়নি। অরণির চোখের কোণে জল চিকচিক করছে, এই বাসায় কিছুর অভাব নেই কিন্তু সুখের বড্ড অভাব। ভালোবাসা ছাড়া সব কিছু শূন্য লাগে। মা, কোথায় রেখে গেলে আমায়? সব থেকেও যে আমি বড্ড একা, আমি যে আর অভিনয় করতে পারছি না। জীবনের একঘেয়েমি আমাকে গ্রাস করে ফেলেছে। আমার যে মুক্তি দরকার। এসব ভাবতে ভাবতে অরণি পুরানো স্মৃতিতে হারিয়ে গেল। অরণি আর রাশেদ সম্পর্কে স্বামী স্ত্রী হলেও দুজন আলাদা রুমে থাকে। 6 মাস আগে রাশেদের সাথে অরণির বিয়ে হয়। অরণি আধুনিক মেয়েদের কাতারে পড়ে। স্বপ্নেও কখনো ভাবেনি এমন বয়স্ক স্বামী তার কপালে জুটবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যা মানুষ চায় না তাই হয় জীবনে। এ জন্য বুঝি কবি বলেছিল, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আগে কারো বুড়ো জামাই দেখলে অরণি মুখ ছিটকিয়ে বলতো, আর যাই হোক আমি কখনো এমন জামাইয়ের সাথে থাকতে পারবো না। যার সাথে সারা জীবন থাকবো তার চেহারা ঘুম চোখে দেখতে যদি ভক্তি না লাগে, কেমন করে সংসার করব। জীবনের মোড় কখন কোন দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না। যেমনটা ঘুরে গিয়েছিল অরণির। হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে অরণির বাবা মারা যায় আর মা একটি হাত হারিয়ে ফেলে। সুন্দর হাসি মাখা সংসারটা চুপসে যায়। হাসতে ভুলে গিয়েছিল সবাই। অরণি সংসারের বড়। ছোট ভাই বোনের দায়িত্ব অরণিকেই নিতে হয়। তখন অরণি অনার্স 4র্থ বর্ষের ছাত্রী। অরণির বাবা ভালোই মোটা অঙ্কের বেতনে একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। যার কারণে অরণিকে কখনো কষ্ট করতে হয়নি। অরণির বাবা মেয়ের কোন ইচ্ছা অপূর্ণ রাখত না। সেটার পিছনে একটাই কারণ, অরণি তাদের বিয়ের 8 বছর পর জন্ম নিয়েছে। অনেক সাধনার মেয়ে। তাই মুখ ফুটে বলার আগে সব দিয়ে দিত। অরণির মায়ের চেয়ে বাবার সাথে সখ্যতা বেশি ছিল। যখন সময় পেত বাবা মেয়ে লুডু খেলতে বসে যেত। সারাক্ষণ পড়াশোনা নিয়ে নিজেকে ব্যস্ত রাখত আর বন্ধুদের সাথে সময় কাটানো নেশা ছিল। বাবা থাকতে অভাব নামক শব্দটার সাথে পরিচয় হয়নি। বাবারা বোধহয় এমন শত কষ্টের মাঝে থাকলেও সন্তানদের অভাব বুঝতে দেয় না। সংসারের অভাব ক্রমশ বাড়ছে। তার উপরে মায়ের চিকিৎসার খরচ। আত্মীয় স্বজনরা সবাই এসে অরণির মাকে বলতো, দেখেন ভাবি, কিছু মনে কইরেন না, একটা কথা বলি। জি বলেন, সমস্যা নাই। ভাইরে তো আগে কত কইরা বলছি শুনে নাই। মেয়ের বিয়ের বয়স হইছে। পড়ালেখা শেষ হয়ে গেলে তখন আর ভালো বিয়ে দিতে পারবেন না। জানেন তো মেয়েরা কুড়িতে বুড়ি। অরণি প্রায় এসব শুনত। মুখ বুঝে সহ্য করছিল। আত্মীয় স্বজনরা খুব করে চাচ্ছিল বিয়ে দিতে। বিয়ে হলে ওরা হাঁপ ছেড়ে বাঁচে। ওকে দেখলে সবার একটাই কথা, বিয়ে কখন দিবে? আপনার খাবার দিয়েছি, টেবিলে খেতে আসুন। রাশেদ খেতে বসে, আপনি খাবেন না? পরে খাবো। আপনি খেয়ে রেস্ট করুন। খাওয়া শেষ হলে ডাক দিয়েন। রাশেদ চায় অরণি যেন তার পাশে বসে খায়। চাইলে কি সব পাওয়া যায়?
এই 6 মাসে কখনো তাদের একসাথে বসে খাওয়া হয়নি। রাত যখন গভীর হয় স্বপ্নগুলো ডানা মেলে ঘুরে রঙিন দুনিয়ায়। জীবনের একটা সময় এসে স্বপ্নগুলো সাদা কালো হয়ে যায়। অরণি এখন আর স্বপ্ন দেখতে ভালোবাসে না। কাকে নিয়ে দেখবে? বাবা মারা যাওয়ার পর স্বপ্নগুলাও মরে গেছে। রাত 3টায় অরণি তার বুকে ভারী কিছু অনুভব করল। গরম ভারী নিঃশ্বাসে অরণির শরীর ছুঁয়ে গেল। ভয় হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। কে কে এখানে? অরণি রাশেদ আলাদা রুমে থাকে। এত রাতে আসার মানুষ রাশেদ না। স্বামীর অধিকার আদায় করতে চাইলে অনেক আগে পারত। তাহলে কে অশরীরী কিছু? অরণি আর ভাবতে পারছে না। শরীরের সমস্ত জোর নিয়ে রাশেদকে ডাকতে চাচ্ছে কিন্তু পারছে না। অরণির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বিশাল কিছু তার উপর ঝাঁপিয়ে পড়েছে। ভয় অরণির পুরো শরীর ঘামাচ্ছে। এভাবে 5 মিনিট চলে গেল। শরীরের তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মনে হলো মানুষের অস্তিত্ব অনুভব করছে। কোনোমতে উঠে লাইটের সুইচ অন করল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। খাটে পড়ে থাকা মানুষটা আর কেউ না, রাশেদ। ঘৃণায় রাগে অরণির চোখ পানি চলে আসে। এতটা জঘন্য ছি। মনের খোরাক মিটাতে মাঝরাতে চলে আসলো। মানুষের কত রূপ। উপরে ভালো সাজে ভিতরটা কত জঘন্য। পুরুষ মানুষগুলাই এমন। নারীর মনের চেয়ে শরীরটা ভালো বুঝে। ওই বুইরা ভোররাতে আমার ঘরে কেন আসছিস? মনে মনে এত লুইচ্ছামি আর আমার কাছে এতদিন সাধু সাজছিস। মানুষ ঠিক বলে বয়স বাড়লে লুইচ্ছামি বাড়ে। এ জন্য বুঝি আমারে বিয়ে করছিস? রাগের মুখে যা আসছে অরণি তাই বলছে, কিন্তু তাতে রাশেদের কোন ভ্রুক্ষেপ নেই। অরণির মাথা গরম হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কথা কি কানে যাচ্ছে না? এখনও নিলজ্জের মতো শুয়ে আছেন? না, তাতেও রাশেদ কিছুই বলছে না। অরণি কাছে গিয়ে রাশেদকে ধাক্কা দিতে গিয়ে দেখে রাশেদের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাশেদ অজ্ঞান ছিল, তাই এতক্ষণ অরণির কোন কথার উত্তর দেয়নি। অরণির মনে অপরাধবোধ কাজ করছে। ইস, না বুঝে কত না কি বলে ফেলেছে। মায়া হচ্ছে রাশেদের জন্য। ভাবছে মনের অজান্তে রাশেদের সাথে অন্যায় করছে। রাশেদের হয়তো কোন দোষ নেই। রাশেদের এখন এমন কাউকে দরকার যে তাকে সেবা করবে, ভালোবাসবে। কিন্তু অরণির বাকি করার আছে। ও কিছুতেই রাশেদকে ভালোবাসতে পারবে না। করুণা মায়া কখনো ভালোবাসা হতে পারে না। চাইলে সবাইকে ভালোবাসা যায় না। মনের বিরুদ্ধে গিয়ে কি? রাশের কেবল অরণির দায়বদ্ধতা, আর কিছু না। নিজের স্বার্থে ভাই বোনের মুখের দিকে তাকিয়ে এখানে থাকতে হচ্ছে। রাশেদের প্রতি অরণির মনে ঘৃণায় থাকবে। রাশেদ জেনে শুনে অরণির অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করেছে। ও চাইলে বিয়েটা না করতে পারত। অরণি তো ডিরেক্টলি বলে দিয়েছিল রাশেদকে মোটেও পছন্দ না। তারপরেও নিজের থেকে 20 বছরের ছোট মেয়েকে বিয়ে করার লোভ সামলাতে পারল না। না, বুড়ার শাস্তি পাওয়া দরকার। এত বিয়ার শখ মিটুক। বুইরা বয়সের ভীমরতি সব বাহির হবে। আল্লাহ শাস্তি দিব বুইরারে। দরকার হলে সেবা যত্ন করব। সারা রাত পানি ঢেলেছে রাশেদের মাথায়। পানি ঢেলে জলপট্টি দিতে দিতে রাশেদের পাশে কখন ঘুমিয়ে পড়েছে নিজে বলতে পারবে না। রাশেদের জ্বর কমেছে। শরীরটা ভীষণ ক্লান্ত। উঠে দেখছে অরণির রুমে শুয়ে আছে। ভয় পেয়ে গেল ঘুমের ঝোঁকে অরণিকে আবার অসম্মান করে নিত। তাহলে অরণিকে দেয়া কথা তো রাখা হবে না। নীলার মনে ওর জন্য ঘৃণা আরও বেড়ে যাবে। নীলাকে খুব ভালোবাসে, তবে জোর করে পেতে চায় না। অরণিকে ঘুমন্ত চেহারায় পবিত্র দেখাচ্ছে। কয়েকটা চুল গালের উপর পড়ে আছে। রাশেদের খুব ইচ্ছে করছে অরণির চুল সরিয়ে মিষ্টি করে একটা আদর দিতে। কিন্তু সে অধিকার যে রাশেদের নেই। কখনো পাবে কিনা তাও জানে না। অরণির প্রতি ভালোবাসাটা দিন দিন তীব্র গতিতে বাড়ছে। যতই চেষ্টা করে অরণি থেকে দূরে থাকার, ততই কোন অদৃশ্য শক্তি অরণির কাছে টানছে বারবার। রাশেদের কাছে দুনিয়ায় সবচেয়ে কঠিন মুহূর্ত সেটাই, যেখানে ভালোবাসার মানুষ এত কাছাকাছি থাকার পরেও পাশের মানুষটি জানে না তার জন্য কতটা ভালোবাসা বুকের ভিতরে লুকানো। কখনো কি অরণি বুঝাতে পারবে ওকে কতটা ভালোবাসি? কি করে বুঝাব? দিনে দিনে তুমি আমার অস্তিত্বের সাথে মিশে যাচ্ছ। ওকে আপন করে পাওয়ার সৌভাগ্য কি এ জন্মে আমার হবে? রাশেদ ভাবছে আর এক পলকে অরণির দিকে তাকিয়ে আছে। যেন এভাবে তাকিয়ে জীবনের পুরাটা সময় পার করে দিতে পারবে। নীলা ঘুম ভেঙে দেখে রাশেদ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে মনে বলতে লাগল যে না, বুড়ার শরীর ভালো লাগছে, সুযোগ খুঁজছে। আবার ভাবছে না তো, এত সেবা করছি বুইড়ার, তার জন্য আমার দিলে লাড্ডু ফুটের। আরে বুইড়া, এই জীবনেও আমার মন পাবি না। অরণি নিজেকে সামলে নিয়ে, কি দেখছেন এভাবে? তোমাকে মানে? ও কিছু না। সরি, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। কেন? আসলে আমার শরীর খুব খারাপ লাগছিল। দরজায় নক করে অনেকবার ডেকেছি, আপনি শুনেননি। তারপর আর কিছু মনে নেই আমার।
ভাগ্য ভালো মনে নাই। মনে রাইখা মাঝরাতে এসে ঝাঁপাই যাতে না পড়ে। ও আল্লাহ, তুমি দেখ আমারে। এখন কেমন লাগছে? আর কি খাবেন? আগের চেয়ে ভালো। অফিস থেকে ছুটি নিয়ে নেন। আজ আর যেতে হবে না, রেস্ট করুন। অরণি ভালো করে জানে রাশেদ তাকে খুব ভালোবাসে। কিন্তু রাশেদকে বুঝাতে চায় না। মনে প্রাণে চায় যত দ্রুত সম্ভব ভালো একটা জবের সন্ধান করে এই জীবন থেকে মুক্তি নিতে। মায়ের উপর রাগ আসে কিন্তু মায়ের মুখের দিকে তাকালে আর রাগ করতে পারে না। হয়তো মায়ের আমার বিয়েটার খুব দরকার ছিল। জীবনের এক সময় এসে মানুষ বাধ্য হয়ে যায় এমন কিছু করতে যা মানুষ ভাবে না। মা, আমি চাই না এখন বিয়ে করতে। আমি ঠিক একটা ব্যবস্থা করে নিব, তোমরা ভেব না। আমাদের কষ্টের দিন চলে যাবে। অরণি, মা, জিদ করিস না। বিয়েটা তোর জন্য ভালো হবে মা। রাশেদ খুব ভালো ছেলে, তোকে সুখে রাখবে। মা, সব জেনেও তুমি এটা বলছো? ওই বুইড়া লোকের সাথে আমাকে মানায়? টাকা থাকলে কি সব হয়? দেখ মা, ছেলেদের বয়স সমাজে কেউ খারাপ চোখে দেখে না। ছেলে মানুষের একটু বয়স তো হবে। মা, আমি এই বিয়েটা করতে পারবো না। এভাবে বলিস না। তোর ছোট ভাই বোনের কথা ভেবে হলেও রাজি হয়ে যা মা। মা, আজ যদি বাবা বেঁচে থাকতো আমাকে এভাবে ভাসিয়ে দিতে চাইতো না। তুমি জানো বয়স্ক জামাই আমি একদম দেখতে পারি না। প্লিজ মা, এমনটা করো না। বহু চেষ্টা করেও যখন অরণির মা বিয়েতে রাজি করাতে পারছে না তখন আর কোন উপায় না পেয়ে আত্মহত্যার দোহাই দিলেন। 2 দিন একটানা রাশেদের সেবা করেছে। রাশেদ জানে অরণি খুব বেশি দিন তার কাছে থাকবে না। সময় পুড়িয়ে গেলে অরণি ডালা মেলে উড়ে যাবে দূর আকাশে। মনকে বুঝো দেয় যা আমার না, যা কখনো আমার হবে না তা নিয়ে স্বপ্ন দেখা পাপ। কলিং বেল বাজাচ্ছে অনেকক্ষণ ধরে। আরে আসছি তো, এত তাড়া কিসের আপনার? মানুষ কি উড়ে আসবে? বুইড়ার মাথা খারাপ হয়ে গেছে অসহ্য। অরণি দরজা খুলে, আসুন। মিতা কি আপনাদের বাসায়? অরণি মাথা তুলে তাকিয়েই অবাক। মোহন এখানে কেন? অরণির প্রথম ভালোবাসা। জীবনের প্রথম ভালোবাসাকে এভাবে দেখবে অরণি দুঃস্বপ্নেও কল্পনা করেনি। এক পলকে মোহনের দিকে তাকিয়ে আছে। চোখ যেন এতদিনে তার পিপাসা মিটালো। সেই চিরচেনা প্রিয় মুখ। অরণির স্বপ্ন পুরুষ। যাকে ঘিরে আবদ্ধ ছিল অরণির অজানা কত স্বপ্ন। জীবনসঙ্গী হিসাবে মোহনের মতো সুদর্শন পুরুষকে চেয়েছিল। অরণির মতো মেয়ের তো এটাই প্রাপ্য। কিন্তু ভাগ্য বোধহয় সহায় ছিল না। 2-3 মিনিট পর মোহনের কথায় অরণির ধ্যান ভাঙল। পাশের ফ্ল্যাটের ভাবি কি এখানে আছে? না মানে, ভাবি তো আসেনি। ও আচ্ছা। আসলে আমার কাছে চাবি নেই। বাসায় ঢুকতে পারছি না। বলেছিল এখানে রেখে যাবে। আপনি বাসায় এসে বসুন না। আপনাকে চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছি মনে হয়। চেনা লাগার কথাই কি ভার্সিটিতে পড়াশোনা করেছে অরণি আর মোহন। মোহনের পড়াশোনা ততদিনে শেষ, মাঝে মধ্যে ছোট ভাইদের সাথে আড্ডা দিতে ক্যাম্পাসে আসত। অরণির জীবনের প্রথম ক্রাশ ছিল মোহন। যাকে দেখার জন্য ভার্সিটি যেত। চারদিকে খুঁজে বেড়াত মোহনকে দেখার জন্য। অরণি মোহনকে ভালোবাসে সেটা জানাতে পারেনি। তার আগে অরণির জীবনের পথ উল্টো দিকে ঘুরে গেল। চিনতে পারেন হয়তো, কোথাও দেখেছেন পৃথিবীটা খুব ছোট। চারদিকে অচেনা মানুষের ভিড়ে অনেক চেনা মুখ। তা ঠিক। তবে খুব সুন্দর করে কথা বলেন আপনি। যার সবকিছু অন্ধকারে ঢাকা তার আবার সুন্দর কিসের? কিছু বললেন? চা নাকি কফি? কফি হলে মন্দ না। ওকে, একটু বসুন। আমি বানিয়ে আনছি। আচ্ছা, আজ কি আমার খুশি হওয়ার দরকার নাকি কষ্ট? এখন আর এসব ভাবার সময় কোথায়? নতুন করে ভাবার মতো তো কিছু নেই। আমার তো জীবনের সমাপ্তি অনেক আগে হয়ে গেছে। শেষ থেকে কি আবার শুরু হয়? মোহন ঘুরে দেখছে বাসাটা। কাউকে দেখতে পারছে না। নতুন বাসায় উঠেছে 1 মাস হচ্ছে, তাই এখনও ভালোভাবে কাউকে চিনে না। পাশের ফ্ল্যাটে থাকে কিন্তু পরিচিত হবার সুযোগ হয়ে ওঠেনি। তবে রাশেদ সাহেবের সাথে 2-1 বার দেখা হয়েছে। তেমন কথাবার্তা হয়নি। পুরা ঘরে কারো কোন কাপল পিক নেই। বাসাটা খুব সাদা মাটা ভাবে সাজানো, বারান্দায় বেলি, গোলাপ, সন্ধ্যা মালতী, নানা রকমের ফুল ফুটেছে। বলতে গেলে ছোটখাট বাগান। দেখে বোঝা যাচ্ছে বাসার মানুষগুলা বেশ রুচিশীল। কফির সাথে আর কিছু নিবেন? না, ঠিক আছে। মোহন এতক্ষণ ভালো করে খেয়াল করেনি, হঠাৎ অরণির দিকে চোখ পড়েছে। মারাত্মক সুন্দরী মেয়েটা। এক দেখায় কেউ চোখ সরাতে পারবে না। নেশা ধরিয়ে দিবে। আপনি কি বাসায় একাই থাকেন? বলতে পারেন। কেন বলেন তো? না, আর কাউকে তো দেখছি না তাই। রাশেদ সাহেবের স্ত্রী কোথায়? উনাকে দেখছি না যে। না মানে আমি উনার স্ত্রী। ও সরি, আমি বুঝতে পারিনি। আপনাকে দেখে মনে হয়নি। ভেবেছি বেড়াতে এসেছেন। ওকে, সমস্যা নেই। রাশেদ সাহেবের সাথে একদম যায় না। কিসের সাথে কি?
বুড়ার চয়েস আছে বলতে হবে। দেখে শুনে কচি মেয়েকে বিয়ে করেছে। কিছুক্ষণ পর পর মোহন বাঁকা চোখে অরণির দিকে তাকাচ্ছে। সত্যি রাশেদের সাহেবের ভাগ্য ভালো। এ বয়সেও এত সুন্দরী বউ জুটেছে। বলতে হবে লোকটার কপাল আছে। কিছু বলেছেন? বললাম রাশেদ সাহেব খুব ভাগ্যবান। আপনার মতো সুন্দরী স্ত্রী পেয়েছে। হুম। এ প্রশ্নের উত্তর অরণির কাছে নেই। অন্য সময় কেউ তাকে সুন্দরী বললে খুশি লাগত। আজকাল বিরক্ত লাগে। তার নামের সাথে যে বুইড়ার নাম মিশে গেছে। আচ্ছা আজ তাহলে আসি। তখন অরণির মনে পড়ল মিতা ভাবি মার্কেটে যাওয়ার সময় বলে গিয়েছিল ওর দেবর আসবে চাবি নিতে। দরজা খুলে মোহনকে পিছন থেকে ডাক দিয়েছে। শুনুন মোহন সাহেব। জি বলুন, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? অরণি থতমত খেয়েছে। ভুল করে ফেলেছে নাম ধরে ডাক দিয়ে। আসলে মিতা ভাবির মুখে শুনেছিলাম। ও আচ্ছা তাই বলুন। চাবি রেখে গিয়েছিল আমার মনে ছিল না। মোহনকে দেখার পর অরণির খারাপ লাগাটা আরও বেড়েছে। কোন কাজে মন বসাতে পারছে না। রাশেদের প্রতি বিরক্তিটা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। রাশেদের সাথে আগে যা একটু কথা বলতো এখন তাও বলে না। মোহনের সাথে আজকাল বেশি দেখা হয় কারণে অকারণে। বাসায় প্রায় আসে দেখা করতে নানা কাজের বাহানায়। অরণির মনে হয় মোহন কিছু বলতে চায়। আচ্ছা মোহন ও কি আমাকে পছন্দ করে? কি ভাবছি এসব আমি? হয়তো আমার মনের ভুল মোহনের কি বা কথা থাকবে অন্যের বউয়ের জন্য। এটা তো সত্যি অরণির মনে মোহনের জন্য ভালোবাসা একটুও কমেনি। রাশেদ কয়েক দিন ধরে দেখছে অরণি অন্যমনস্ক। কি এমন হয়েছে অরণির আগের চেয়ে আরও বদলে গেছে। একদম চোখের সামনে পড়তে চায় না। ওই রাতের ব্যাপারটা নিয়ে কি এখনও রেগে আছে? রাশেদের কষ্ট হচ্ছে কেন অরণি হঠাৎ এমন করছে। কফি বানিয়ে বারান্দায় গেল। অরণি খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। যেন আকাশের নিকট তার প্রচুর অভিযোগ। কফিটা ধরুন। আপনি এখানে কেন? আসতে পারি না বুঝি? এ বয়সে এত আদিক্ষেতা মানায় না। আয়নায় নিজেকে দেখেছেন? বুইড়া কারালে কি যুবক হবার শখ জেগেছে? যখন তখন আমার সাথে কথা বলতে আসবেন না। কি মনে করেছেন জ্বরে একটু সেবা করেছি বলে আপনাকে আমি স্বামীর অধিকার দিয়েছি? ভুলেও এ ভুল করবেন না। মরে যাব তাও আপনার মতো বয়স্ক কালা মানুষকে স্বামী হিসাবে স্বীকার করব না। এক নিঃশ্বাসে এগুলা বলে অরণি আবার আপন মনে আকাশ দেখছে। দু তিনটা পাখি মুক্ত বিহঙ্গের মতো আকাশের বুকে ঘুরে বেড়াচ্ছে। যদি পাখি হতাম তাহলে পৌষ মেনে কারো খাঁচায় বন্দি থাকতাম। মানুষ তাই হয়তো পারছি না। আকাশের বুক কত বড়। চাইলে সবাইকে ঠাঁই দিতে পারে কিন্তু মানুষ চাইলে কি তার ছোট্ট মনে সবাইকে জায়গা দিতে পারে? চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল সেদিকে অরণির খেয়াল নেই। অরণি জানে এসব বলে খুব অন্যায় করেছে। কিন্তু আর কতদিন এভাবে চুপ থাকবে? মিথ্যে অভিনয় করে হাঁফিয়ে উঠেছে। নিজের সাথে সাথে সবাইকে ঠকাচ্ছে। রাশেদের কষ্ট লাগছে কিন্তু রাগ করতে ইচ্ছে করছে না। রাগ কার সাথে করবে? যে তাকে রক্ত মাংসের মানুষ মনে করে না তার সাথে রাগ করে কি লাভ? যেখানে রাগের মূল্য আছে সেখানে একবার না হাজার বার রাগ করা যায়। অরণির কিছু তো হয়েছে, যার জন্য এভাবে কথা বলছে। কই আগে তো কখনো এত খারাপ করে কথা বলেনি। তাহলে আজ কি হলো? কথাগুলো রাশেদের বুকের ভিতরে তীরের মতো লেগেছে। নিজেকে আড়াল করে চোখের জল পড়ার আগে মুছে ফেলল। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই? আচ্ছা বয়স হলে বুঝি কথা বলা যায় না? কারো সাথে কফি খাওয়ার জন্য কি যুবক হতে হয়? কালোরা কি মানুষ না? নাকি ওদের মন থাকতে নেই? কেন বুঝেও না বুঝার ভান ধরেন? আমি আপনার সাথে সুখী নই। আমি প্রতিনিয়ত আমার সাথে যুদ্ধ করছি। আমি আর পারছি না থাকতে। আমাকে মাফ করুন প্লিজ। অরণি কান্না করছে। ভাগ্য তার সাথে কি খেলায় মেতে উঠেছে। রাশেদ যেন তার গলার কাটা না পারছে গিলতে না পারছে ফেলতে। আপনি কাঁদবেন না। আমি দরকার হলে আপনার জীবন থেকে হারিয়ে যাব তাও আপনি সুখে থাকুন। আপনার যখন মুক্তি দরকার হবে আমাকে বলবেন আমি পেপার রেডি করে রাখব। রাশেদ চলে গেল। হাজার কষ্ট হলেও সে আর অরণিকে নিয়ে ভাববে না। ওকে নিজের মতো করে বাঁচতে দেয়া দরকার। সবার আলাদা জীবন আছে ইচ্ছে করলে কারো জীবনে জোর করে ঢুকা যায় না। অরণি আর রাশেদ আগে যেটুকু কথা বলতো এখন তাও বলে না। একই বাসায় থেকেও দুজন অচেনা মানুষ। অরণির ব্যবহারে রাশেদের খারাপ লাগে। বুকের বা পাশে চিন চিন ব্যথা করে। কিন্তু এ ব্যথার আর্তনাদ যে অরণির মন পর্যন্ত পৌঁছায় না। তারপরেও অরণিকে নিজ চোখে দেখতে পারছে এটাই বড় পাওয়া। মোহনের সাথে অরণির ততদিনে ভালো সম্পর্ক হয়ে গেছে অনেকটা বন্ধুর মতো। অরণির খুব ইচ্ছে করে সব ভুলে মোহনকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে কিন্তু কোথাও জানি একটা পিছু টান রয়ে গেছে। যেটা বারবার বাধা দিচ্ছে অরণিকে। আজকাল মোহনের সাথে বাহিরে বেশি দেখা হয়।
মোহন নিষেধ করে দিয়েছে যাতে বাসার আশেপাশে দেখা হলে কথা না বলে। শত হলেও অরণি এখনও রাশেদের আইনসম্মত স্ত্রী। যদি এভাবে পর পুরুষের সাথে কথা বলে লোক মুখে কথা বাড়বে। তাই মোহনের করা নিষেধ অরণি যাতে সবার সামনে কথা না বলে। না হয় ওদের বন্ধুত্ব নষ্ট হবে। অরণির মনটা বেশ ফুরফুরে। এখন আর এ বাসা থাকতে বিরক্ত লাগে না। মনের মানুষকে প্রতিদিন দেখছে, খারাপ যাওয়ার কথা না। মাঝে মধ্যে রাশেদের জন্যও খারাপ লাগে। সেদিকে আপাতত অরণি কোন ধ্যান দিতে চায় না। কোথায় রাশেদ, কোথায় মোহন? মোহনের পাশে রাশেদ বড্ড বেমানান। গান বাজছে, তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে, সরে থাকতে পারিনি। কাছে এসে কেন কাছে আসতে পারিনি। গানের কথাগুলা যেন অরণির মনের ভাষা। আমরা মানুষগুলা এমন গানের সাথে জীবনের মিল খুঁজতে ভালোবাসি, তখন মনে হয় গানগুলা আমার জন্য লিখা হয়েছে। রিং বেজে চলছে, অরণির খেয়াল নেই। মোহনের কথা মনে করে মোবাইল হাতে নিয়ে দেখে 10টা মিসড কল। উফ, বুড়াটা আবার শুরু করে দিল নাকি? মোহনের কল দেখে খুশি লাগছে। ভালোবাসার মানুষ কল দিলে মনটা আনন্দে নেচে ওঠে। তোমার সাথে খুব দরকারি কথা আছে, একটু দেখা করতে পারবে? তুমি একটু অপেক্ষা কর, আমি আসছি। কি বলবে মোহন? আমাকে ভালোবাসে? উফ, ভাবতেই পারছি না। নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছি। এমন একটা দিনের জন্য কতই না স্বপ্ন দেখেছি। আজ সে দিন চলে এসেছে, তাও কেন খুশি হতে পারছি না। আচ্ছা, যদি বলে আমার সাথে বন্ধুত্ব রাখতে চায় না, আমি অন্য কারো বউ, তখন কি হবে? অরণি অনেক দিন পরে পছন্দের নীল শাড়ি পরেছে, সাথে মাথায় গাজরা। মন খুলে সেজেছে। আয়নায় নিজেকে দেখে নিজে চিনতে পারছে না। অরণি সাজতেন ভুলে গিয়েছিল। 6 মাস পরে সে আগের অরণিকে নিজের মধ্যে খুঁজে ফেল। অরণি খুব সুন্দর করে সেজে বের হচ্ছে মোহনের সাথে দেখা করার জন্য। কিছুটা ভয় লাগছে, কি হবে এই ভেবে। রিকশা থেকে নেমে পার্কের ভিতরে ঢুকে মোহনের কাছাকাছি পৌঁছাতে অরণির হৃদকম্পন ক্রমাগত বেড়েই যাচ্ছে। রাশেদ অরণিকে দেখে নড়েচড়ে বসল। ও এসেছো আমার সুন্দরী, অসাধারণ লাগছে তোমায়। অরণি লজ্জায় চুপসে যাচ্ছে। আহা, এত লজ্জা পেতে হবে না। অতিরিক্ত সুন্দরীদের লজ্জা পেতে নেই। কি দরকারি কথা বললে না যে? বলবো বলবো, এত তাড়া কিসের বেবি? শাড়িতে তোমার ফিগারটা সেই লাগে। আজ হট লাগছে অনেক। মোহন এমন করছে কেন? আজ একটু অতিরিক্ত বলছে। অরণি মোহনকে ভালোবাসে ঠিকই, কিন্তু এ ধরনের কথা পছন্দ করে না। প্লিজ আমাকে এসব বলিও না। আমার এ টাইপের কথা ভালো লাগে না। আচ্ছা সরি সরি, কানে ধরলাম। আর বলবো না। হুম। এবার বল কি কথা? আমাকে তোমার কেমন লাগে? বুঝলাম না। মোহন কি বুঝে গেল আমি ওকে ভালোবাসি? কিছু বলছো না যে? না আসলে, তোমাকে পছন্দ না করার কি আছে? দেখতে হ্যান্ডসাম, সুদর্শন লুক। যে কোন মেয়ের ভালো লাগবে। তোমার ভালো লাগে? স্বপ্ন দেখ এমন পুরুষকে নিয়ে। নাকি সারা জীবন বুইড়া রে নিয়ে থাকার ইচ্ছে আছে? হুম, লাগে তাতে কি? তোমাকে তো আমি আগে সব বলেছি। আমার ইচ্ছেতে বিয়েটা হয়নি। বিয়েটা আমার পরিবারের জন্য প্রয়োজন ছিল। হুম। চোখ বন্ধ কর। কেন? তোমাকে করতে বলছি কর। অরণি চোখ খুলে দেখে মোহন হাঁটুর উপর ওর পা তুলে পায়েল পরিয়ে দিচ্ছে। অরণির ভীষণ খুশি লাগছে। অন্যরকম অনুভূতি। সব মেয়ে চায় একবার হলেও তার জীবনে এমন একটা দিন আসুক। সেটা যদি হয় মনের মানুষ, তাহলে তো আর কোন কথা নেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার রাজ্যের রানী হবে? অরণি বিশ্বাস করতে পারছে না। ও কি ঠিক শুনছে? নিজের গায়ে চিমটি কেটে নিল। সব সত্যি নাকি জেগে জেগে আবার স্বপ্ন দেখছে? মোহন উঠে অরণির কাছে গিয়ে আলতো করে ওর কপালে চুমু দিল। চারদিক তাকিয়ে লুকিয়ে ঠোঁটে চুমু দিতে চেয়েছে, কিন্তু অরণি বুঝতে পেরে দূরে সরিয়ে দিয়েছে। থাক না মোহন, এখন এসব থাক। সময় তো পালিয়ে যাচ্ছে না। আগে আমি বুড়াটারে ডিভোর্স দিই, তারপর তুমি ডিভোর্স দিবা? ডিভোর্স না দিলে তোমার কাছে আসবো কেমনে? সেটাও কথা। জানি না মিতা ভাবি তোমার আমার সম্পর্কটা কিভাবে দেখবে। লজ্জা লাগছে, উনাকে জানাবো কিভাবে? তবে উনাকে সব বললে উনি ঠিক মেনে নিবে। এত বিশ্বাস? তোমার মনে হয় সব জানলে মেনে নিবে? না, নেয়ার কি আছে? তুমি আমাকে ভালোবাসো। আর বল। হইছে, ঠিকই বুঝছো। বুঝলেও শুনতে ভালো লাগে। তুমি তো জানি আমার সাথে রাশেদের সম্পর্কটা জাস্ট কাগজে কলমে। হুম, সেজন্য তো এতটা আপন করেছি তোমায়। অরণি বাসায় এসে দেখে রাশেদ চলে এসেছে। রাশেদ অরণিকে দেখে হা করে তাকিয়ে আছে। কত সুন্দর করে আল্লাহ অরণিকে বানিয়েছে। সব তো আল্লাহর দেয়া, তাও মানুষে মানুষে কত ভেদাভেদ। আপনি কখন এলেন? কিছুক্ষণ হলো।
আপনাকে খুব সুন্দর লাগছে। কোথায় গিয়েছিলেন? না না, সত্যিটা বলা যাবে না। এখনও ডিভোর্স হয়নি। ভালো লাগছিল না তাই ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম। খুব ভালো করেছেন। রাশেদ দেখল অরণি আগের চেয়ে হাসি খুশি। এটা দেখেই রাশেদের মন ভালো হয়ে গেছে। ভালোবাসার মানুষের মুখের হাসিতে যে আনন্দ সেটা আর কিছুতে পাওয়া যায় না। মোহনের সাথে সম্পর্কটা ভালো চললেও অন্যদিকে রাশেদের জন্য খুব খারাপ লাগছে। প্রতিনিয়ত মনে হচ্ছে রাশেদের সাথে ভীষণ অন্যায় করছে। রাশেদের জন্য মনের অজান্তে মায়া কাজ করছে। মিতা ভাবি, কি হইছে, এত হাঁপাচ্ছেন কেন? আমাকে ইমার্জেন্সি বাবার বাসায় যেতে হবে। বাবার নাকি শরীর খারাপ। 3-4 দিন পরে চলে আসব। ওদের দুভাইয়ের জন্য রান্না করে গেছি, ফ্রিজে আছে। আচ্ছা ঠিক আছে মিতা ভাবি, আপনি এত চিন্তা করবেন না। ভাবি একটু খেয়াল রাখবেন। আচ্ছা আপনি সাবধানে আসুন। অরণি মিতাকে বলতে চেয়েছিল কিন্তু তারা দেখে কিছুই বলতে পারেনি। উফো, মিতা বাসায় থাকবে না। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। অনেক দিনের শখ অরণিকে কাছে পাওয়া। সে দিনটা আর বেশি দেরি নেই। অরণি সহজে মানার মেয়ে না, কিন্তু আমি চেষ্টা করলে ঠিক পারব। মোহনের ঠোঁটের কোণে বাঁকা হাসি। অরণি ঠিক করেছে আগে রাশেদকে ডিভোর্সের কথা বলবে। রাশেদ অফিস থেকে আসার পর রুমে চা দিয়ে এসেছে। চায়ের কাপের নিচে লিখে দিয়েছে। রাশেদ চায়ের কাপ নিতে গিয়ে দেখে একটা চিরকুট। আপনাকে মুখে বলার সাহস নেই তাই লিখে দিয়েছি। আপনি হয়তো ভালো করে জানেন আপনাকে আমি বিয়ে করতে চাইনি। এটা ঠিক, আপনি এখনও পর্যন্ত কোন স্বার্থ ছাড়া আমার আর আমার ফ্যামিলির জন্য অনেক করেছেন। জানি খুব কষ্ট পাবেন, তারপরেও বলছি আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। আমার দম আটকে আসে। এই মিথ্যে সম্পর্ক আমি আর বহন করতে পারছি না। সরি, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। রাশেদ চিঠিটা পড়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে চিঠিটা ভিজে গেল। ও জানতো অরণির সাথে কাটানো সময় পুড়িয়ে যাবে, তাই বলে সে সময় এত তাড়াতাড়ি আসবে ভাবেনি। চায়ের কাপটা যেভাবে ছিল সেভাবে রেখে রাশেদ বেরিয়ে পড়ল। বাসায় থাকলে নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। মাঝে মধ্যে কাঁদলে যে শান্তি পাওয়া যায় সে শান্তি অন্য কিছুতে আসে না। অরণি রাশেদের রুমে ঢুকে দেখে চায়ের কাপে চা যেভাবে দিয়েছে সেভাবে আছে। পাশে চিঠিটা খোলা। চিঠি হাতে নিয়ে দেখছে কিছু লিখার কালি চোখের পানিতে ল্যাপটে গেছে। হঠাৎ করে অরণির বুকের ভিতরটা হু হু করে উঠল। জানে না কার জন্য মন কাঁদছে। তবে এটুকু জানে ওর বুকের ভিতর ভারী কিছু অনুভব করছে। রাশেদ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছোটবেলা থেকে যখন কোন ব্যাপারে কষ্ট পেত মসজিদে চলে যেত। আজও তার ব্যতিক্রম হয়নি, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে। ও আল্লাহ, আমার যে তোমাকে ছাড়া আর কাউকে বলার জায়গা নেই। এর আগেও আমি কষ্ট পেয়েছি কিন্তু আজ বেশি খারাপ লাগছে। কোন মায়ার বাঁধনে ফেলে দিলে আমায়। আমি যে সেখান থেকে বের হতে পারছি না। আমার কষ্ট কমিয়ে দাও, না হয় সব ঠিক করে দাও। রাশেদের বিশ্বাস দুনিয়ার সবাই ফিরিয়ে দিলেও আল্লাহ তার বান্দাকে কখনো ফেরাবে না, তার জন্য যেটা উত্তম সেটাই করবে। অরণির কাজে মন বসছে না। মন অশান্ত হয়ে উঠেছে। তার সুখের দিন ঘনিয়ে আসছে কিন্তু মনে কোন আনন্দ নেই। কেন আনন্দ নেই নিজে জানে না। যাকে চেয়েছে তাকে পেয়েছে, তারপরেও মনের তৃষ্ণা মিটেনি। মানুষের চাহিদার কোন শেষ? সব থেকে কঠিন কাজ হলো মানুষকে সন্তুষ্ট করা। আল্লাহ যদি মানুষের মন মতো দুনিয়ার সব দিয়ে দেয় তাও চাহিদার শেষ থাকবে না। তারপরেও বলবে আমি আরো চাই। অরণি মাকে কল দিচ্ছে, হয়তো মায়ের সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে। কিরে কেমন আছিস মা, এতদিনে আমাদের কথা মনে পড়ল। হুম মা, ভালো আছি। তোমরা কেমন আছো? এমন জামাই ভাগ্য করে পেয়েছি। আমরা ভালো না থাকলে কে থাকবে? কেন আবার কি করলো? নতুন করে কি করবে? যা করে তা কি কম? প্রতি মাসে তো খরচের জন্য টাকা পাঠায়। কয়দিন পর পর মাছ, সবজি, ফল কিনে পাঠায়। তার উপর প্রিয়া আর প্রান্তকে পড়ানোর জন্য টিচার ঠিক করে দিয়েছে। বুড়াটা এত কিছু করেছে কখনো আমাকে বলেনি। ও ভালো। আমার কথা কিছু বলে? হুম বলে আপনার মেয়ে আমার জন্য সারাদিন খাটে। আমি কখন কি খাবো সব নিজ হাতে বানিয়ে দেয়। অরণির মতো মেয়ে হয় না। সত্যি তাই বলে? জামাই খুব ভালো, দুদিন পর পর কল করে জিজ্ঞাস মা আপনার অসুবিধা হচ্ছে না তো, ওদের কিছু দরকার হলে আমাকে বলবেন বিনা সংকোচে। আমি আপনার ছেলের মতো। আচ্ছা ঠিক আছে মা, আজ রাখি। অরণি মা, জামাইকে কখনো কষ্ট দিস না। জামাই অনেকে হতে পারে কিন্তু সবাই ভালো মনের মানুষ হতে পারে না। আমি কখনো উনার সেবা যত্ন করিনি, তাও মায়ের কাছে আমার কত সুনাম করল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একদিকে ভালোবাসা, একদিকে বিবেক। কাকে বেছে নিব? না না, মাথা ব্যথা করছে আর ভাবতে পারছি না। হতে পারে বুইড়া আমার মন পাওয়ার জন্য এসব করছে। না না, আমি এই বুইড়ারে কখনো ভালোবাসতে পারবো না।
উনার জন্য আমার মনে যা আছে তা হচ্ছে কৃতজ্ঞতা, করুণা, মায়া, আর কিচ্ছু না। মোহনের সাথে দেখা করতে হবে, কিচ্ছু ভালো লাগছে না। উফ, কলটাও ধরছে না। বাসায় কি একবার যাব? মিতা ভাবি নেই, গিয়ে দেখি কি করছে। মনে হয় রাতের খাবার রান্না করছে। অরণি মোহনের সাথে দেখা করার জন্য মোহনের ফ্ল্যাটে গেল। দরজা ধাক্কা দেয়ার আগে খুলে গেছে। অরণি ভিতরে ঢুকে মোহনকে ডাকতে গিয়ে যা দেখল তাতে ওর গায়ের লোম দাঁড়িয়ে গেল। মোহনকে মিতা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া দুদিন আমার কাছে 2 বছর লেগেছে। তাই বাবা একটু সুস্থ হওয়াতে তাড়াতাড়ি চলে আসলাম। মিস ইউ। মোহন অরণিকে দেখে মিতাকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু মিতার সেদিকে খেয়াল নেই। মোহন অরণির দিকে অপরাধী চোখে চেয়ে আছে। কি জবাব দিবে অরণিকে? তার এত দিনের ইচ্ছা কি পূরণ হবে না? তীরে এসে কি তরি ডুবে গেল? উফ, মিতাকেই আজকেই আসতে হলো, অসহ্য। ভেবেছিলাম এত দিনের স্বপ্নটা আজ পূরণ হবে। তার উপর অরণি আমাকে মিতার সাথে এই অবস্থায় দেখল। অরণির হাত পা কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। কি দেখছি আমি? কাকে ভালোবেসেছি? সত্যি কি আমার মোহন? মোহনের সাথে মিতা ভাবির সম্পর্ক আছেছি। ভাবতেই লজ্জা লাগছে, এমন একটা মানুষকে ভালোবেসেছি। মিতা ভাবিও কেমন জামাই থাকার পরেও দেবরকে নিয়ে রং তামাশা করছে। যে অরণি আসতে যাবে মোহন মিতাকে চুপি চুপি বলছে। মিতা পাশের বাসার ভাবি এসেছে। প্লিজ ছাড়ো আমায়। উফ, আগে বলবা না। ভাবি যে কি ভাবছে। অরণি ভাবি আসুন না। অরণি চোখের ওড়না দিয়ে জল মুছে। না, ঠিক আছে। সরি, আমার এখন আসা উচিত হয়নি। আপনাদের বোধহয় বিরক্ত করলাম। কি যে বলেন ভাবি। আপনি ছিলেন বলে আমি চিন্তামুক্ত ছিলাম। আপনি শুধু আমার প্রতিবেশী না, আমার বোনের মতো। মোহন সাহেবের খুব কষ্ট হচ্ছিল আপনাকে ছাড়া। আসলে আপনার আওয়াজ শুনে আসা। কখন এলেন? অরণির এই মুহূর্তে মিথ্যে বলা ছাড়া উপায় নেই। না হয় মিতার মনে সন্দেহ হতে পারে। কিছুক্ষণ আগে এসেছি। এই তুমি এদিকে আসো। ভাবির সাথে পরিচয় করিয়ে দিব। তোমাকে বলেছিলাম না পাশের বাসার ভাবির কথা। ভাবি দেখতে যেমন সুন্দরী তেমনই ভালো। আমি যাওয়ার পর কি কথা হয়েছে? তুমি যে ব্যস্ত মানুষ, তোমার কথা বলার সময় কই? না মানে কথা হয়নি। তোমাকে আমি চিনি না। কাজে বসলে কোন খবর থাকে না। ভাবি আমার উনি। আপনার কথা সব সময় বলি, কিন্তু পরিচয় করিয়ে দেয়ার সুযোগ হয়নি। কি? আপনার? আমার হাসবেন্ড মোহন শাহরিয়ার। সারাদিন কাজ কাজ করে, কতবার বলেছি চল পাশের বাসায় ভাইয়া ভাবির সাথে দেখা করে আসি। উনার সময় হয়ে ওঠেনি। মোহন মিতা ভাবির স্বামী, আর আমাকে বুঝতে দিল না। মোহন আমাকে কেন বলেনি ও বিবাহিত? আমার সাথে ভালোবাসার নাটক করেছে। আমার আগে বুঝা দরকার ছিল। এত বড় সত্যি আমার কাছ থেকে লুকিয়ে গেল। ভাবি তো শাহরিয়ার বলেছিল, উনার হাসব্যান্ডের নাম, তার মানে মোহনের আরেক নাম শাহরিয়ার। উফ, এত বড় ভুল কি করে করলাম। আচ্ছা ভাবি, আমার কাজ আছে, আজ আসি। অন্য একদিন এসে গল্প করে যাব। কিছু খেয়ে যান ভাবি, আজ প্রথম আসলেন। না, ঠিক আছে। অরণি আর এক মুহূর্ত দাঁড়ালো না। মোহন বুঝেছে অরণি ব্যাপারটা ভালো চোখে দেখেনি। যত দ্রুত সম্ভব অরণিকে বুঝাতে হবে মিতার সাথে ওর ভালোবাসার কোন সম্পর্ক নেই। ও যা ভাবছে সব ভুল। শাহরিয়ার, জানো বাবা মা সারাক্ষণ তোমার কথা জিজ্ঞাসা করেছে। তোমার খাওয়া নিয়ে অনেক চিন্তায় ছিলাম। আমি তোমাকে প্রতিটি মিনিট মিস করেছি। তুমি আমাকে মিস করনি? হ্যাঁ, তোমারে মিস করার জন্য আমার ঠেকা পড়ছে। আমার গলার কাটা হয়ে ঝুলে আছো। আসছো আমার সব প্ল্যানে জল ডালতে। কয়েকদিন পরে বিদায় করব, অপেক্ষা কর। মোহন মনে মনে বিরক্ত হচ্ছে। না করিনি হইছে। এত ঘ্যান ঘ্যান কেমনে কর। মুখে ব্যথা লাগে না? মিতা মোহনের হাত ধরে কথা বলতে গেলে মোহন এড়িয়ে চলে যায়। কি ব্যাপার মোহন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? শরীর খারাপ? যাও তো, যত সব ন্যাকিমি। এসব বিরক্ত লাগে আমার, বুঝছো তুমি? এসব ডং দেখাবা না, যখন তখন আজাইরা প্যাচাল কর। মিতা কিছু বুঝল না। হঠাৎ করে মোহনের অদ্ভুত আচরণ মিতার কাছে অবাক লাগছে। আর একটু আগে তো সব ঠিক ছিল, তাহলে এখন কি হয়েছে? আমি আশাতে কি খুশি হয়নি? দূর, কি ভাবছি এসব। অরণির বুক ফেটে কান্না আসছে। মোহন জেনে শুনে কেন আমার ক্ষতি করল, কেন কেন? এই কষ্টের থেকে সারা জীবন না পাওয়ার কষ্ট অনেক ভালো ছিল। ভালোবাসার মানুষকে অন্য কারো বুকে কি মেনে নেয়া যায়? মিতা ভাবির তো কোন দোষ নেই, এটা তার প্রাপ্য অধিকার। আমি এখন কি করব, কোথায় যাব? মোহন ভাবনায় বিভোর। অরণি যে তাকে ভুল বুঝেছে। কিভাবে বুঝাবে অরণিকে? মিতা কয়েকবার মোহনের পাশে ঘুরে গেছে, মোহনকে চিন্তায় দেখে ডাকেনি। হতে পারে মোহনের অফিসে সমস্যা চলছে।
মিতার মা বলতো পুরুষ মানুষের মাথা গরম হলে বেশি কথা বাড়াতে নেই, তাতে সংসারে অশান্তিই বাড়ে। একজন আগুন হলে অন্য জনকে পানি হতে হয়। বেশি দেরি করলে অরণির মন পরিবর্তন হতে পারে। তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। অরণিকে মোহন যতবার কল দিচ্ছে অরণি কেটে দিচ্ছে। মোহন মেসেজ দিল, প্লিজ অরণি আমাকে ভুল বুঝিও না, আমার তোমাকে অনেক কথা বলার আছে। ছাদে আসো 10 মিনিটের জন্য, না হয় আমার বড় ক্ষতি করে ফেলবো। আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। মেসেজ দেখে অরণি ভয় পেয়ে গেল, সত্যি যদি মোহন খারাপ কিছু করে। তাই অরণি দৌড়ে ছাদে গেল। মোহন অরণির হাত ধরে, বিশ্বাস কর অরণি, আমি তোমাকে ভালোবাসি। তাহলে মিতা ভাবি কি মিথ্যে? তুমি যে বিবাহিত আমাকে বলনি কেন? এ জন্য বুঝি ফ্ল্যাটের আশেপাশে দেখা হলে কথা বলতে নিষেধ করেছ? কেউ মিথ্যে না। কেন তুমি জানতে না আমি বিবাহিত? না, জানতাম না। কারণ তুমি আমাকে কখনো জানতে দাওনি। আমি মনে করেছি তুমি জানো। আমি তোমার পাশের ফ্ল্যাটে থাকি, আমি ভাবছি তুমি সব জান। ভালো। এখন কেন ডেকেছ? আমি মিতাকে বিয়ে করতে চাইনি, আমার পরিবার জোর করেছে বিয়ে করার জন্য। মিতা আমার বাবার বন্ধুর মেয়ে। আমিও তোমার মতো হাঁপিয়ে উঠেছি। বিশ্বাস কর আমি শুধু তোমাকে ভালোবাসি। আজ তুমি আমায় ফিরিয়ে দিলে আমি মরে যাব। চলো না আমরা দুজন আবার নতুন করে বাঁচব। অরণি মোহনের কান্না মুখ নিজেকে আটকিয়ে রাখতে পারল না। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু মিতা ভাবি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি সব গুছিয়ে নিব। অরণি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা। এখনও বুড়াটা আসেনি। এতক্ষণ তো বাহিরে থাকে না। কল দিয়েছে ধরেনি। খাওয়ার নিয়ে অপেক্ষা করতে অরণি ঘুমিয়ে পড়েছি ডাইনিং টেবিলে। রাশেদ এসে অরণিকে জাগিয়ে তুলেছে। আমি বাহির থেকে খেয়ে এসেছি, আপনি ঘুমিয়ে পড়ুন। শরীর খারাপ লাগছে, আমি ঘুমাতে গেলাম। আজ রাশেদের কথায় অরণির খারাপ লাগছে। রাশেদ জানতে চাইল না অরণি খেয়েছে কিনা। যেখানে রাশেদ প্রতিদিন 2-3 বার জিজ্ঞাস করে সেখানে আজ জিজ্ঞেস করল না। অরণি না খেয়ে ঘুমাতে গেল। ঘুম কোনোভাবে আসছে না। মোহনের কথা বিশ্বাস করলেও মনকে বুঝো দিতে পারছে না। সকালে ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। রাশেদ বুড়া তো ঘুমাচ্ছে, তাহলে কে এলো? দরজা খুলে দেখে এক অপূর্ব সুন্দরী মাঝবয়সী মহিলা কাপড়ের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বয়স 28-30-এর মাঝামাঝি হবে। তুমি কি অরণি? আপনি কে? আমার নাম জানলেন কিভাবে? আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার তো মনে পড়ছে না আপনাকে কখনো দেখেছি। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। বুঝলাম। আপনি কি আমার কাছে এসেছেন? হ্যাঁ, আবার না। রাশেদ আছে বাসায়? ঘুমাচ্ছে। ও তো এতক্ষণ ঘুমায় না। বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে আসতে বলবে না। সরি। আপনি ভিতরে আসুন। কে হতে পারে ভদ্রমহিলা? কেউ আসবে আমাকে তো বুড়া আগে বলেনি। যতটুকু জানি বুড়ার সব আত্মীয় দূরে থাকে, আসার মতো তেমন কেউ নেই। বুড়ার মা মারা যাবার পরে উনাকে আর উনার বোন নুসাইবাকে ফেলে বাবা আরেক বিয়ে করে আলাদা হয়ে গেছেন। তারপর থেকে রাগ করে বাবার বাড়ির কারো সাথে তেমন একটা যোগাযোগ রাখেননি। নুসাইবা আপু দেশের বাইরের থাকেন। আমি তো উনাকে ভিডিও কলে কয়েকবার দেখেছি। তাহলে এই মহিলাকে? কেমন জানি পুরা ব্যাপারটাতে রহস্য লেগে আছে। বুড়াকে দেখে তো মনে হয় না কোন মেয়ে বান্ধবী ছিল। যাই হোক, কিছুক্ষণ পরে সব রহস্যের জট খুলে যাবে। আপনার নাম কিন্তু এখনো জানা হলো না। উনাকে গিয়ে ডেকে নিয়ে আসি, আপনি বসুন। আমি তানহা রহমান। উনাকে এখন ডাকতে হবে না, ঘুম থেকে উঠলে দেখা হবে। তোমার সাথে কিছুক্ষণ গল্প করি। আপনি কি উনার আত্মীয়? আত্মীয় না, তবে কাছের একজন ছিলাম। ছিলেন, এখন নেই কেন? থাক এসব কথা। ধীরে ধীরে সব জানতে পারবে। আপনি বসুন। আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। সকালে থেকে তো এখনও কিছু খাননি। অরণি নানা কথা ভাবতে ভাবতে রান্নাঘরে গেল। শীতকালে খোলার গরম গরম পিঠার সাথে রাব দিয়ে খেতে দারুণ লাগে। অরণির মা জানে রাশেদ রাব দিয়ে পিঠা খেতে খুব পছন্দ করে, তাই শীত আসার আগে পাঠিয়ে দিয়েছে। আপু খেয়ে নিন। আমি তো এর চেয়ে বেশি কিছু পারি না। যা করেছো সেটাই অনেক। তুমিও নাও। রাশেদ ঘুম থেকে উঠে এসে তানহাকে দেখে আকাশ থেকে পড়ল। 2 বছর পরে তানহা এখানে। এক ঝড় থামতে না থামতেই আরেক ঝড়ের আভাস। তানহাকে বিয়ে করেছিল ঠিক 2 বছর আগে। তানহা গরিব পরিবারের মেয়ে ছিল। মা বাবার ডিভোর্সের পর মামা মামির সাথে থাকত। রাশেদ ভেবেছিল মেয়েটার আমার মতো কেউ নেই। ও আমাকে আমার মতো করে বুঝবে। বিয়ের প্রথম 2 মাস ভালো চলছিল। সমস্যা বাঁধল বিয়ের ঠিক 4 মাস পরে তানহা কোন কারণ ছাড়া চলে গেল। অনেক খোঁজ করেছে রাশেদ। থানায় মিসিং ডায়েরিও করেছিল। পরে জানতে পারে বিয়ের আগে তানহার একজনের সাথে প্রেম ছিল। তার সাথে পালিয়ে গেছে।
এরপর থেকে রাশেদ সিদ্ধান্ত নিয়েছিল আর বিয়ে করবে না। কিন্তু ভাগ্য ঠিক করার মালিক আল্লাহ। হয়তো আল্লাহ রাশেদের কপালে এটাই লিখে রেখেছেন। তুমি এখানে কি জন্য আসছো? কেন আসতে পারি না? না, পার না। তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। যা ছিল অনেক আগে তুমি শেষ করে দিয়ে চলে গেছো। আমি জানি রাশেদ, আমি ভুল করেছি। সে ভুলের মাসুল আমি প্রতিনিয়ত দিচ্ছি। আমি রোহানের সাথে ঠিকই পালিয়েছিলাম, কিন্তু ওর মনে আমার জন্য কোন জায়গা ছিল না। আমাকে বিয়ে করার নাম করে সব টাকা পয়সা হাতিয়ে নারী পাচারকারীদের হাতে তুলে দেয়। সেখান থেকে অনেক কষ্ট করে 2-3 মাস আগে এসেছি। অরণি কথার আগা মাথা বুঝতে পারছে না। কিসের সম্পর্ক উনাদের মাঝে? 1 মিনিট থামুন, কিসের সম্পর্কের কথা বলছেন? অরণি তানহা আমার প্রথম স্ত্রী ছিল। আমার বিয়ের 4 মাস পর তানহা আমাকে না জানিয়ে ওর প্রাক্তনকে নিয়ে পালিয়ে যায়। শুধু তাই না, বাসায় যত টাকা ছিল সব নিয়ে যায় সাথে করে। অরণি তখন না বুঝে ভুল করেছি। তার আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। কি? আপনি আগেও একটা বিয়ে করেছেন? না জানিয়ে আবার আমাকে বিয়ে করেছেন? কেন আপনি জানতেন না? আমি তো মাকে সব বলেছি। বারবার জিজ্ঞাসা করেছি আপনার সম্মতি আছে কিনা। মা বলেছে সব জেনে আপনি বিয়ে করতে রাজি হয়েছেন। আপনার এই বিয়েতে কোন আপত্তি নেই। আর তাছাড়া কি? আর কত বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে? আমি বিশ্বাস করি না আমার মামুনি জেনে শুনে বিবাহিত কারো কাছে আমাকে বিয়ে দিবে না। আপনি আমার ফ্যামিলিকে হেল্প করেন, তার মানে এই না যে যাই বলবেন তাই বিশ্বাস করব। আমি মিথ্যা বলছি কিনা আল্লাহ ভালো জানে, আর কিছু বলার নেই। কাউকে জোর করে বিশ্বাস করানোর সাধ্য আমার নেই। ভালোই হলো আপনার প্রথম স্ত্রী চলে এসেছে। আমার সময় শেষ। প্লিজ অরণি। আমি কাউকে চাই না, আমি শুধু একা থাকতে চাই। আমি আর পারছি না নিতে। একটা মানুষ জীবনে কতবার পরীক্ষা দিতে পারে। আমারও মন আছে। আমিও রক্ত মাংসের মানুষ। রাশেদ কথা না বাড়িয়ে নাস্তা না করে বাইরে চলে গেল। এমন একটা পরিস্থিতিতে পড়েছে, কি করবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কোন কাজে মন বসছে না। কেন তানহা এত দিন পরে এলো? কি চায় ও? জীবনের স্রোত কোথায় গিয়ে থামবে জানা নেই। ওদিকে মিতার সাথে মোহন ঠিকমতো কথা বলে না। সারাক্ষণ নিজের মতো করে ব্যস্ত থাকে। মোহনের মনের আশেপাশে মিতা নেই। মিতা ভাবছে ওর কোন ভুলের জন্য হয়তো মোহন কথা বলছে না। যা নিজের হয়ে যায় সেটার প্রতি সচরাচর মানুষের আগ্রহ কম থাকে। না পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা সব সময় বেশি। তানহা ভাবছে রাশেদ ওকে মেনে নিবে কিনা। জানে ওর ফিরে আসতে একটু দেরি হয়ে গেল। রাশেদের মতো ভালো মানুষকে ঠকাতে গিয়ে নিজে ঠকে গেল। রাশেদ তানহাকে প্রচণ্ড ভালোবাসত। ওর বিশ্বাস ঠিক রাশেদের মনে নতুন করে ভালোবাসা জাগিয়ে তুলবে। বাকি জীবনটা সুখে শান্তিতে থাকার জন্য হলেও রাশেদকে দরকার। যতটুকু জেনেছে রাশেদের সাথে অরণির বিয়েটা জোর করে হয়েছে। সব থেকে বড় ব্যাপার, ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। ডিভোর্সের প্রসেসিং চলছে। অরণিকে ভালো করে বুঝাতে পারলে ওর পথটা ক্লিয়ার। তানহা অরণির রুমের দিকে পা বাড়ালো। অরণি, আমি আসবো? আসুন না। আমি আসাতে তুমি রাগ করনি তো? না, আমি আরো খুশি হয়েছি। এমনি কিছু দিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। অরণি, আমি শুনেছি তুমি রাশেদকে পছন্দ করো না, তাই এখানে আসার সাহস করলাম। কার থেকে শুনেছেন? তোমার ফ্রেন্ড ঝিলিকের সাথে পরিচয় হয়েছিল ওর মায়ের সুবাদে। আমার দূর সম্পর্কের আত্মীয়। একদিন ওদের বাসায় গিয়েছিলাম থাকার জন্য। তোমার আর রাশেদের পিক ওর মোবাইলে দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারপরও আমাকে সব বলে। ওর থেকে ঠিকানা খুঁজে পাই। ও তাই বলেন। জানো, বিয়ের পর সপ্তাহে 2-3 দিন আমরা বাহিরে ডিনার করতাম। ও বলতো আমার কষ্ট হবে রান্না করতে। আমাকে রাজরানীর মতো রেখেছিল। তাহলে তো আপনাকে খুব ভালোবাসতো? ভীষণ। ও না, আমি সাজলে বেশি খুশি হতো। প্রায় প্রতিদিন গোলাপ না হয় বেলি আনতো খোপায় পরিয়ে দিতে। আর মাঝে মধ্যে। তানহার কথা অরণির বুকে তীরের মতো লাগছে। অরণির কষ্ট হচ্ছে। যদিও বা ওর খারাপ লাগার কথা না। তারপরেও মুখ বুঝে শুনছে। মাঝে মধ্যে কি? বেশি প্রাইভেট হলে বলতে হবে না। তেমন প্রাইভেট কিছু না। তবে ভালো লাগার মতো কাজ। সব মেয়েদের এরকম কিছু স্বপ্ন থাকে। আমি তখন অনুভব করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কতটা ভালোবাসা আন্তরিকতা মিশেছিল সেটা সে মুহূর্তে বুঝার শক্তি ছিল না। আমার বেশিরভাগ সময় তাড়াতাড়ি ঘুম পেত, কখনো ওর জন্য ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে পারিনি। হয়তো রাশেদ চাইতো আমি ওর জন্য ওয়েট করি, কিন্তু আমি তেমন একটা গুরুত্ব দিই নাই। প্রায় রাতে আমাকে ঘুম থেকে তুলে ভাত বেড়ে এনে নিজ হাতে লোকমা ধরে খাইয়ে দিত। খাওয়া শেষ হলে মুখটা পর্যন্ত মুছে দিত। মাঝে মধ্যে বিরক্ত হতাম, রাগ উঠত। যখন ওর কাছ থেকে চলে গেছি বুঝেছি কত অমূল্য রতন আমি হারিয়েছি।
মানুষ মনে হয় এমন থাকলে বুঝে না, না থাকলে বুঝে সে কে ছিল আমার জীবনে। এখন চলে এসেছেন, দেখবেন আবার আগের মতো ভালোবাসবে আপনাকে, শুধু সময়ের অপেক্ষা। তাই যেন হয়, আমি যেন ওকে ফিরে পাই। অরণি, আমি কি পারবো রাশেদের মনে নতুন করে জায়গা করে নিতে? তানহার প্রতিটি কথা অরণির কলিজা পুড়ে যাচ্ছে। অরণির অবচেতন মনের বলতে ইচ্ছে করছে কোনোদিনও পারবেন না। বুইরা শুধু আমাকে ভালোবাসে। আচ্ছা, সত্যি কি বুড়া আমাকে ভালোবাসে? নাকি উনাকে ভুলার জন্য আমাকে বিয়ে করেছে? দূর, কি ভাবছি এসব! আমি শুধু মোহনকে ভালোবাসি। মোহন আমার জন্য মিতা ভাবিকে ছেড়ে দিতে চায়, আর আমি কিনা এসব ভাবছি। অবশ্যই পারবেন। আমারও বিশ্বাস ঠিক পারবো। যদি কিছু মনে না কর, তোমাদের ডিভোর্স হবে কখন? আপনার কি খুব তাড়া? না। সত্যি বলতে তোমার মতো সুন্দরী মেয়ের সাথে রাশেদকে মানায় না। তোমাদের বয়সের ডিফারেন্স বেশি। তাছাড়া তোমার জন্য ছেলের অভাব হবে না। একটু অপেক্ষা করুন। আমি ঠিক চলে যাব। আপনি চাইলে এখন থেকে উনার রুমে থাকতে পারেন, যেহেতু আপনাদের মধ্যে ডিভোর্স হয়নি। আপনি এখনও উনার স্ত্রী। সত্যি বলছো? অরণির গলা দিয়ে কথা বের হচ্ছে না। আমি জানতাম অরণি, তুমি আমার কষ্টটা বুঝবে। শুধু একটা মেয়ে বুঝতে পারে একটা মেয়ের কষ্ট। তুমি চিন্তা করো না, যত দ্রুত সম্ভব তোমাদের ডিভোর্স যেন হয়ে যায়, আমি সে চেষ্টা করব। হুম আরেকটা কথা, তুমি মোটেও ভেব না, তোমার মায়ের জন্য রাশেদ প্রতি মাসে যে টাকা দিত সে টাকা দেয়া হবে সারা জীবন। তুমি দুশ্চিন্তা মুক্তভাবে নিজের জীবন স্বাধীনভাবে কাটাতে পারবা। ধন্যবাদ এতটা ভাবার জন্য। আমি ঠিক আমার মায়ের ব্যবস্থা করে নিব। আমি চাই না আমার মা অন্য কারো উপর নির্ভরশীল থাকুক। কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ইনশাআল্লাহ কোথাও না কোথাও জব হয়ে যাবে। আপনি এখন আপনাদের সম্পর্কের দিকে মন দিন, তাতে আপনার জন্য ভালো হবে। রাগ করলে আমার কথায়? আসলে তুমি আমাকে রাশেদের মতো হীরার টুকরো উপহার দিবে, আমি তোমার মায়ের জন্য এটুকু করতে পারবো না। দেখ তানহা আপু, রাগ করার কিছু নেই। রাশেদ সাহেব যদি আমার হতেন, আমাদের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকতো, আমি কখনো নিজের অধিকার ছাড়তাম না। মেয়েরা আর যাই হোক ভালোবাসা ভাগ করে না। উনাকে আমি কখনো মন থেকে মেনে নিতে পারিনি, তাই আমি নিজে চাই আপনি রাশেদ সাহেবের সাথে থাকুন। কিন্তু তোমার চোখ মুখ অন্য কথা বলছে। হয়তো আমার চোখের ভুল। আপনার চোখের ভুল। বেশি রাগানো যাবে না, অরণিকে দেখা যাবে হিতে বিপরীত হয়ে গেছে। অরণি যত তাড়াতাড়ি রাশেদের জীবন থেকে যাবে, আমি নিজের জায়গা শক্ত করে নিতে পারবো। আমি জানি রাশেদের মনে অরণির জন্য ভালোবাসা আছে। আচ্ছা, আমি আসি। তুমি রেস্ট কর। অরণি তানহার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রতিটি মানুষের জীবনে এমন একটা পরিস্থিতি আসে, তখন কি সিদ্ধান্ত নিবে নিজে বুঝতে পারে না। অরণি এখন সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। দুটানাতে ভুগছে অরণি। মোহন কোথায় যাচ্ছে এই রাতের বেলায়? ঠান্ডা পড়ছে খুব। আজকাল মিতার সব কথাতে মোহনের বিরক্ত লাগে। কথায় আছে না, যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। মিতার অবস্থাও তাই। আমি একটু ছাদে যাব। ভালো লাগছে না। কি হইছে তোমার, বল না। কিচ্ছু না। তুমি ঘুমিয়ে পড়। মোহন ছাদে গিয়ে অরণিকে কল দিয়েছে। কেমন আছো? ভালো। তোমার কণ্ঠ এত ভারী কেন? ঠান্ডা লেগেছে। শুনো, আমি ডিভোর্স পেপার রেডি করেছি। আমাদের মিলনের সময় চলে এসেছে। তোমার বুইড়ার কি খবর? আছে। উনার তো প্রথম বউ আসছে। এখন ভালো থাকবে। অরণি মোহনকে সব কথা খুলে বলেছে। মোহনের খুব খুশি লাগছে। মেঘ না চাইতে বৃষ্টি। রাশেদের বউ। তাহলে তো খুব ভালো। আমরা দুদিন পরে সব কিছু ছেড়ে পালিয়ে যাব। নিজেদেরকে আপন করে কাছে পাব। আমি সারাক্ষণ তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, কখন তোমাকে আদরে আদরে ভাসিয়ে দিব। কোথায় যাব আমরা? সেটা সারপ্রাইজ থাকে। আগে আসো, তারপর সব হবে। অরণির ভালো লাগছে না। কেন জানি বুঝার আগে সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, মাকে কি জবাব দিব? মা শুনলে আমার সাথে কখনো সম্পর্ক রাখবে না। মায়ের যে রাশেদকে খুব পছন্দ। মিতা ভাবির জন্যও খারাপ লাগছে। উনি আমাকে ছোট বোনের মতো জানে। কি করব আমি, কোন দিকে যাব? আমি যে মাঝ সমুদ্রে সাঁতার দিচ্ছি, যার কোন কুল কিনারা নাই। কার্নিশে ভুল অবেলা বকুল। থাকো ছুঁয়ে একুল ওকুল। থাকো ছুঁয়ে শহুরে বাতাস। ছুঁয়ে থাকো নিয়ন আকাশ। আবছায়া চলে যায় হিজলের দিন। অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন। জলে ভাসা পদ্ম যেমন। তানহা শাড়ি পরে সেজেগুজে রেডি। আজ রাতে রাশেদের সাথে থাকবে। সে খুশিতে বারবার আয়নায় নিজেকে দেখছে। কি ব্যাপার তানহা আপু, এত সাজগুজ কেন? রাশেদের তো শাড়ি খুব পছন্দ, তাই ভাবলাম ও আসার আগে সুন্দর করে সেজে ওকে সারপ্রাইজ দিব। পুরুষ মানুষের মন পাওয়ার জন্য মাঝে মধ্যে নিজেকে নতুন করে সাজাতে হয়।
দুনিয়ায় সব পুরুষ মানুষের কাছে লোভনীয় বস্তু হলো সুন্দরী পরিপাটি নারী। পুরুষরা স্বীকার করুক আর না করুক এটা চিরন্তন সত্য। তানহার বিশ্বাস কারো মন পেতে হলে আগে নিজেকে তার কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এ কথা তার চেয়ে কে ভালো বুঝে। তবে রাশেদের কথা আলাদা। যখন রাশেদকে ছেড়ে প্রাক্তন প্রেমিক রোহানের সাথে পালিয়ে গেছে, রোহানের একটা কথা এখনও মনে আছে। নিজের চেহারা দেখিছিস আয়নায়? তুই যে মেয়ে কেউ বলবে? তানহা যে দেখতে খুব একটা অসুন্দর তা না, শুধু পরিচর্যার অভাব ছিল। অগোছালো টাইপের ছিল তানহা। মামার বাড়িতে থাকতো খেত, এটাই তার কাছে অনেক, আবার সুন্দর জামা কাপড় পরা, মেকআপ করা অনেকটা বিলাসিতা। যার মা বাবা নেই তার আপন বলতে দুনিয়াতে কেউ নেই। টাকা কে দিবে? টাকা ছাড়া সুন্দরীও হওয়া যায় না। গরিব পরিবারের মেয়েদের জন্য এগুলা স্বপ্ন। অবুঝ মন আর কিছু না বুঝলেও রোহানের ভালোবাসা ঠিক বুঝেছে। তাই তো রোহানের কথা মতো সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল এই সুন্দর জীবন ছেড়ে। সে সব কথা তানহা ভুলেও মনে রাখতে চায় না। যদিও রাশেদের কাছে ভালোবাসাটা মেইন সেটা তানহা জানে, কিন্তু অরণি অসাধারণ সুন্দরী। তানহা অরণির সৌন্দর্যের কাছে কিছুই না। এছাড়া রাশেদ 6 মাস অরণির সাথে একই ছাদের নিচে ছিল। তাই তানহা কোন রকম রিস্ক নিতে চায় না। আজ রাতে আপন করে নিতে চায় রাশেদকে। কি ব্যাপার তানহা আপু, বললে না তো এত সাজগুজ কেন? কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না অরণি। আসলে রাশেদ চাইতো আমি যেন সব সময় সেজেগুজে থাকি। তখন তো করিনি কিছু। তাই ভাবলাম ওর মনে আমার জন্য নতুন করে ভালোবাসা জাগাতে হলে আমাকে আগের তানহা হতে হবে। আর সরি। সরি কেন? তোমাকে জিজ্ঞাস না করে তোমার এই নতুন শাড়িটা পরে ফেললাম। অরণি ভাবছে এই শাড়ি তো আমার না। তাহলে পেল কোথায়? আমার সব শাড়ি তো আমার রুমে। তানহা আপু, শাড়িটা কোথায় পেয়েছো? আসলে রাশেদের আলমারি খুলে দেখি দুটা নতুন শাড়ি বক্স করা। তারপর সেখান থেকে একটা পরে ফেললাম। প্লিজ রাগ করিও না। এই মুহূর্তে আমার কাছে নতুন শাড়ি নেই, তাই তোমারটা পরলাম। ছোট বোনের শাড়ি বড় বোন পরতেই পারে, তাই না? উনি আমার জন্য নতুন শাড়ি কিনেছেন, আমাকে বলল না। আর কিনলে নিজের কাছে রেখে দিছেন কেন? নাকি তানহা আপুর জন্য কিনছে? বেটা মাইনষের জাত, মন ফেরাতে কতক্ষণ? সব কিছু গোলমেলে লাগছে। দূর, যার জন্য কিনুক তাতে আমার কি। আমি দুদিন পরে মোহনের সাথে চলে যাব। অবশ্যই পারেন। সরি বলতে হবে না। আচ্ছা শুনো, আমার জন্য কিছু কাঁচা ফুলের ব্যবস্থা করে দিতে পারবা? কাঁচা ফুল দিয়ে কি করবেন? খোপায় দিবেন? না, চাচ্ছিলাম রুমটা একটু সাজাতে। বলছি না ওকে মনের মতো সারপ্রাইজ দিব। এই মহিলা দেখি দুরন্ত চালু। বলার দেরি, থাকার জন্য রেডি। এ জন্য বলে খাইতে দিলে শুইতে চায়। বাসর রাত সাজাইবা? ইচ্ছে করতে ফুলের সাথে কাটা দিয়ে রাখি অসহ্য। ভাববা শখ কত আমার জামাইর লগে থাকার। অরণির মন কখন কি বলে অরণি নিজে জানে না। মোহনকে ভালোবাসে, কিন্তু সকল ভাবনা রাশেদকে নিয়ে। আচ্ছা আমি ব্যবস্থা করছি, দারোয়ানকে দিয়ে আনানো যায় কিনা। অরণি, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে না, এগুলা আজ বাদে কাল আপনার হবে। অরণির জিদে পুরো শরীর গরম হয়ে যাচ্ছে। রাগে কানের পাতা দুটো টকটকে লাল আকার ধারণ করেছে। রাগে ছটপট করছে। তানহার কথায় অরণির ভীষণ রাগ উঠছে। অরণি ফিল করছে আজকাল তানহা একটু বেশি খবরদারি করছে। হোক না বুইরাকে সে স্বামী হিসাবে মানতে পারেনি, কিন্তু তাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি। এটা বোধহয় তানহা ভুলে গেছে। অরণির ধারণা স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলেও কোথাও বন্ধুত্বটা আছে। আর সে কারণে অরণির খারাপ লাগছে। এটা শুধু কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? তানহা আপুর বুঝা দরকার, আমি এখনও বুইরার বর্তমান বউ। এই সংসারটা নিজের মনের মতো করে সাজিয়েছে। দুদিন আসতে না আসতে সব ব্যাপারে অতিরিক্ত নাক গলাচ্ছে। কেন এত রাগ দেখাচ্ছি আমি? যদিওবা এই সংসার তাকে কখনো ছাড়তে হতো, তারপরেও মনের মধ্যে জ্বলাতন করছে। তানহাকে এখন কারণে অকারণে অরণির বিরক্ত লাগছে। তানহার কাজগুলো অরণির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশেদ বাসায় এসে দেখছে পুরো বাসা অন্ধকার। অরণিকে ডাকছে কিন্তু জবাব দিচ্ছে না। তানহা অরণিকে আগে রিকোয়েস্ট করেছে যাতে জবাব না দেয়। অসুস্থের ভান ধরে শুয়ে থাকতে। আজ অরণির খুব ইচ্ছে করছে রাশেদের ডাকের জবাব দিতে। অরণি, অরণি। রাশেদ অরণির সারা শব্দ না পেয়ে নিজের রুমে ঢুকে চমকে গেল। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, যেন বাসর রাত। কে সাজালো এভাবে? অরণি? না, অরণি হবে না। তাহলে কে? তানহা। তানহা পিছন থেকে রাশেদকে জড়িয়ে ধরল। রাশেদ আনমনে বলে উঠল, অরণি। অরণি নাম শুনে তানহার রাগে শরীর গোজগোজ করছে। আমি তোমার প্রথম ভালোবাসা। কি শুরু করেছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? আমার প্রথম ভালোবাসা ছিলা। তুমি জানো না অরণি আমার স্ত্রী?
জানি তোমাদের মধ্যে তেমন কোন সম্পর্ক নেই সেটাও জানি। আর ডিভোর্স তো হয়ে যাচ্ছে। হবে কিন্তু হয়নি তো। সম্পর্ক থাকুক না থাকুক অরণি এখনও আমার বিবাহিত স্ত্রী। তোমাকে এই রুমে থাকার অনুমতি কে দিয়েছে? যাকে নিয়ে বলছো তার তো কোন সমস্যা হচ্ছে না, তাহলে তোমার সমস্যা কিসের? অরণি আমাকে বলেছে কয়দিন পরে ও চলে এখন থেকে যেন আমি তোমার সাথে থাকি। কি? এটাই সত্যি। অরণি তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তাও কি করে অনুমতি দিলে? অরণি কোথায়? ওকে দেখছি না যে। ওকে জিজ্ঞাস করব। ও রুমে আছে। কাউকে ডাকতে নিষেধ করেছে। কাল জিজ্ঞেস করে নিও। অরণির নিজের রুমে শুয়ে থাকলেও মন পড়ে আছে রাশেদের রুমে। উঠে দেখতে এসেছে কিন্তু রাশেদেরও রুমের দরজায় খিল দেয়া। ভিতর থেকে কথার আওয়াজ আসছে, কি কথা হচ্ছে বোঝা যাচ্ছে না। মাঝমধ্যে হাসির শব্দ শোনা যাচ্ছে। ভিতরে কি হচ্ছে এই ভেবে কান্না পাচ্ছে খুব। আজকে অরণির বুকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? কিসের টানে হচ্ছে জানা নেই। দৌড়ে নিজের রুমে এসে 2টা ঘুমের ঔষধ খেয়ে ফেলল। তাতেও ঘুম আসছে না। কেন এত কষ্ট হচ্ছে আমার? আমি তো বুড়াকে কোন দিন ভালোবাসিনি। সত্যি কি ভালোবাসিনি? আজ কেন হারানোর ভয় আমাকে পেয়ে বসেছে? যা আমার না সেখানে কি হারাবো আমি? কোন মায়ার বাঁধনে আটকাচ্ছি প্রতিনিয়ত? নাকি তানহা আপুর জিতে যাওয়ার হিংসা? মেয়েরা নাকি স্বভাবতই হিংসুটে। আমিও তার ব্যতিক্রম নই। অরণি নিজেকে বারবার প্রশ্ন করছে কিন্তু উত্তর মিলছে না। উত্তর জেনেও হয়তো মানতে চাইছে না। কিছুক্ষণ পরে তানহা রাশেদ হাসতে হাসতে রুম থেকে বের হলো। ডাইনিং টেবিলে তানহা রাশেদের জন্য খাবার বাড়ছে। অরণি দরজার ফাঁকে উকি মেরে দেখছে। তাহলে কি বুইড়া তানহা আপুকে ভালোবাসে? কি সুন্দর করে তানহা আপুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। অরণির যখন মন খুব খারাপ থাকে ওর প্রিয় গান শুনে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ক্ষণিক আলোকে আখিরো পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। আশ না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া। হৃদয় না জুড়াইতে হারাইয়া ফেলি চকিতে। কি করিলে বল পাইব তোমারে, রাখি পাখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয় রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয় রাখিতে। আর কোন পানে চাহিব না আর করিব হে প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়। দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। কি এত কথা বলছে বুইড়া আর তানহা আপু? আমার কথা কি বুড়ার একবারও মনে পড়ছে না? আগে তো বাহির থেকে আসলে আমার সাথে দেখা করতে আসতো। আমি খেয়েছি কিনা বারবার জিজ্ঞেস করত। খুব করে চাইতো আমি উনার পাশের বসে খাই। আমি বুঝেও না বুঝার ভান ধরেছি। তাহলে আজ তানহা আপুকে পেয়ে আমাকে ভুলে গেল। আমি কি একবার গিয়ে দেখে আসবো কি করছে? যদি আমাকে দেখে ফেলে? না, ব্যাপারটা লজ্জার, তাছাড়া কোন অধিকারে যাব সেখানে? আমি তো নিজের স্বেচ্ছায় অধিকার ছেড়ে দিয়েছি। এ জন্য বুঝি রবীন্দ্রনাথ বলেছিলেন, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর না। রাশেদ আর তানহা হাসতে হাসতে রুম থেকে বের হলো। অরণি শুনতে পাচ্ছে তানহা বলছে, আপনি ফ্রেশ হয়ে আসুন। আপনার পছন্দের সব খাবার আমি নিজ হাতে রান্না করেছি। কি বল? আমার তো জিভে জল আসছে। অনেকদিন পরে আজ পেট ভরে ভাত খাবো। তানহা রাশেদের কথা শুনে অরণির আরো বেশি কান্না পাচ্ছে। আমি কি বুড়ার জন্য রান্না করিনি? এটা ঠিক তেমন একটা পারি না, কিন্তু করেছি তো। আজ বউকে কাছে পেয়ে গদগদ। তার মানে উনি তানহা আপুকে মেনে নিয়েছে। এতদিন আমার জন্য তাহলে কি ছিল? অবশ্য বুড়ার দোষ দিয়ে কি লাভ? কাউকে না কাউকে লাগতো জীবন কাটানোর জন্য। যাকে নিয়ে খুশি থাকবে থাক। অরণি খেতে এসো। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তানহা বুঝেছে অরণি রাগ করে বলছে। কিছুক্ষণ পরে রাশেদ অরণির দরজা নক করছে। অরণি তাড়াতাড়ি খেতে আসো, আমরা অপেক্ষা করছি। অরণি একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে। বললাম তো খাবো না। বারবার ডাকছেন কেন? রাশেদ অরণির হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে বসালো। না খেলে আজ অনেক কিছু মিস করবা। আমি তো কিছুতেই এমন সুস্বাদু রান্না মিস করতে পারবো না। এমন ভাবে বলছে যেন উনার বউ বিশ্বের সেরা রাঁধুনি। ঢং দেখে আর বাঁচি না। দেখ তানহা কত মজার মজার রান্না করেছে। ও খুব ভালো রান্না করে। আপনার বউ আপনার ভালো জানার কথা। আমি কি করে জানবো? অরণির কথাতে জ্বালাপোড়ার গন্ধ বের হচ্ছে। অরণির ইচ্ছে করছে খাবারের মধ্যে ওদের মুখগুলা ডুবাই দিতে। তা ঠিক আমারই জানার কথা।
তোমার চোখ ফুলা কেন? কি যেন পড়েছে চোখের ভিতরে? সত্যি কি কিছু পড়েছে নাকি কান্না করেছ? কিসের জন্য করব? এখন আমার খুশির দিন, যত তাড়াতাড়ি বিদায় নিব ততই ভালো। পরাণ পড়বে না বুঝি আমাদের জন্য? না, আপনি আমার এমন কেউ না যে পরাণ পড়বে। আমি কেউ হই না। তবে তানহা তো বড় বোনের মতো। ও আমাকে বলেছে তুমি চেয়েছো যাতে আমরা সুখে থাকি। আর আমরা তোমাকে এত সহজে ছাড়ব নাকি? মানে? তানহা মুচকি হেসে বলছে, আমার আর রাশেদের বিয়ে পর্যন্ত থাকতে হবে। এটা শোনা মাত্র অরণি খাওয়া ছেড়ে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার অরণি, দাঁড়িয়ে পড়লে যে? তুমি খুশি হওনি তানহার কথা শুনে? অরণি মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। না, খুশি হয়েছি খুব। বসো, খেয়ে নাও। অরণির গলা দিয়ে ভাত নামছে না। রাশেদ তানহাকে নিজের পাশে বসালো। বড় মাছের মাথাটা তানহার পাতে দিল। কতক্ষণ পর পর দুজন দুজনের দিকে তাকাচ্ছে। অরণি ব্যাপারটা খেয়াল করেছে। নিজেকে ওদের মাঝে কাবাবের হাড্ডি লাগছে। যেন এই মুহূর্তে অরণি এ বাসার পরগাছা। আমার খাওয়া শেষ, আমি যাচ্ছি। কিছুই তো খেলে না। তানহা বলছিল তোমার নাকি মাথা ব্যথা। আমি মরি বাঁচি তাতে আপনার কি? গেলাম আমি। অযথা আমাকে ডাকবেন না। অরণি গিয়ে জোরে ঘরের দরজা বন্ধ করে দিল। বুইড়ার দেখি বিমরতি হইছে। বুইড়া বয়সে কত ন্যাকামি অসহ্য। এ বাসার আর থাকা যাবে না। মোহনের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে চাই আমি। অরণি ঘুমানোর অনেক চেষ্টা করছে। কিছুতে ঘুম আসছে না। আরও 2টা ঘুমের ঔষধ খেল, তারপর চোখে সামান্য ঘুম আসছে। আমি তোমাকে খুব ভালোবাসি রাশেদ। আরেকটু আদর কর। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না অপেক্ষা করেছি। তানহা, জোরে কথা বলিও না। অরণি শুনবে। দূর, বাদ দাও তো ওর কথা। যাচ্ছেও না এই বাসা ছেড়ে। কাছে আসো। তানহা রাশেদ ভালোবাসায় মেতে উঠেছে। যেন কত কালের অপেক্ষা দুজনের। তানহা রাশেদকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাত 3টায় অরণি ছটপট করছে। ঘুমের মধ্যে বকছে, না বুড়া শুধু আমার। উনি আমাকে ভালোবাসে আর কাউকে না। ছাড় বুড়ি। হুট করে এসে আমার জায়গা দখল করবি, খুন করে ফেলবো। এই কনকনে ঠান্ডায় অরণি ঘামছে। আচমকা অরণি শুয়া থেকে বসে পড়ল। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তার মানে এগুলা সত্যি না? কি হয়েছে আমার? কেন আজগুবি স্বপ্ন দেখছি আমি? অরণির মন মানছে না। উঠে রাশেদের রুমে দেখতে গেল সত্যি কি তানহার সাথে একই রুমে ঘুমাচ্ছে। না, তানহা আপু নেই। রাশেদের চেহারায় ডিম লাইটে অনেক নিষ্পাপ দেখাচ্ছে। আবছায়া আলোতে বুইড়াকে এত মায়া লাগে কোনোদিন খেয়াল করিনি। আমার সংসারে কার নজর পড়েছে? যতদিন যাচ্ছে মোহন বদলে যাচ্ছে। আমি আর পারছি না। আমাকে জানতে হবে কেন করছে এমন। কি করেছি আমি? সমস্যা কোথায় বলবা একটু? কোন সমস্যা নেই। তাহলে কেন ইগনোর করছো? এত সাফাই দিতে পারবো না। ভালো না লাগলে চলে যাও। এই মুহূর্তে আমার কি করা উচিত? ভালোবেসে বিয়ে করেও যদি বদলে যায় তাহলে কাকে বিশ্বাস করব? ও সত্যি কি আমাকে ভালোবেসেছিল? ও বোধহয় বাধ্য হয়ে বিয়ে করেছে। মিতার সাথে মোহনের 2 মাসের প্রেমে বিয়ে হয়ে গেছে। মিতার বাবার বন্ধু যে মোহনের বাবা আফজাল সাহেব, সেটা মোহন জানত না। ভেবেছি পার পেয়ে যাবে। পরে মিতার বাবা জানার পরে বন্ধুকে বলে বিয়ের আয়োজন করে। অরণি, কি অবস্থা তোমার? আজকাল দেখি কথা বল না আমার সাথে। না, আমি ঠিক আছি। তোমার কি অবস্থা? এই তো ভালো। তুমি রেডি হয়ে থেকে, আমরা 20 তারিখ সকালে বের হব। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি। কি? আমার তো এখনও ডিভোর্স হয়নি। তাতে কি হইছে? বুড়ার প্রথম বউ আসছে এখন, আর তোমাকে কি দরকার? বুড়ার এখন বউ নিয়ে মাস্তি করার সময়। মোহন, কি যাতা বলছো? আচ্ছা বাদ দাও। ওদের কথা ভাবার টাইম নাই আমার। কেমন নাইটি নিব তোমার জন্য? এসব পরে দেখা যাবে। আচ্ছা এটা তো বল আগে, কোথায় যাব, কক্সবাজার নাকি সেন্ট মার্টিন? তোমার যেখানে খুশি। মোহন আমার জন্য এত কিছু করছে, আমার সব ধ্যান মোহনের দিকে দেয়া উচিত। আমি তো চেয়েছিলাম তানহা আপু বুড়া একসাথে সুখে থাকুক। তাহলে আজ মনের মধ্যে কেন এত হিংসা উকি দিচ্ছে? হিংসা তো সবার জন্য আসে না। তাহলে কি অন্য কিছু? দুনিয়ায় সব মেয়ে বোধহয় এমন। না খেয়ে থাকতে পারবে কিন্তু স্বামীর সোহাগের ভাগ কাউকে দিবে না। উফো, রাতে ঘুমের ঔষধ বেশি খেয়ে ফেলছি। ঘুমও ভালো মতো আসেনি। মাথাটা ঝিমঝিম করছে। রাশেদ নিজ হাতে চা বানিয়ে অরণির রুমে এসেছে। মাথা ব্যথা কমেনি ম্যাডামের? গরম গরম রং চা আদা, লেবু দিয়ে বানিয়ে এনেছি, খেয়ে নিন, কিছুটা কমবে। আপনাকে এত দরদ দেখানোর জন্য কেউ বলছে না। ন্যাকামি কম করবেন। যত সব মিথ্যে নাটক। আমার কখনো কিছু মিথ্যে ছিল না। আজ আমি পরিস্থিতির শিকার। সেটার জন্য কিছুটা হলেও পরোক্ষভাবে তুমি দায়ী।
আমি আগের বউ নিয়ে রং তামাশা করছেন আবার ঢং করেন। সব তোমার ইচ্ছাতে হচ্ছে। যাই হোক, কয়েক দিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবা। আশা করি তোমাকে আর এই বুড়ার সাথে থাকতে হবে না। মুক্তি পাবা আমার থেকে। অরণির বুকটা কেঁপে উঠল। সত্যি কি উনিও চায় আমি উনাকে ডিভোর্স দিই? অবশ্য চাইবে না কেন? এখন তো উনার ভালোবাসার মানুষ এসেছে, আমাকে কি দরকার? ঠিক আছে, দিয়ে দিবেন, সিগনেচার করে দিব। মন থেকে কিছু কথা বলি। জানি আমার কোন কথার দাম তোমার কাছে নেই, কারণ আমি অসুন্দর কালো, আমার বয়স বেশি। তারপরেও বলতে ইচ্ছে হলো, যা করবে চিন্তা করে করিও। মনকে জিজ্ঞেস কর মন কি চায়। নিজের সম্পদ কারো দখলে চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। তাই নিজের সম্পদ নিজেকে আগলে রাখতে হয় সময় থাকতে। রাশেদ অরণিকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ল। রাশেদের বয়স 40-এর কাছাকাছি। খুব যে অতিরিক্ত কালো তা না। লম্বায় 5-8 ইঞ্চি, স্লিম গঠনের। দেখতে খারাপ না, তবে চলাফেরা অনেকটা সেকেলে টাইপের। জন্য চেহারায় বয়স্কের ছাপ। রাশেদ চায় অরণি তাকে ভালোবেসে নিজের মনের মতো করে নিক। রাশেদের কথা যে ভালোবাসবে সে এমনি বাসবে। ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে কেন পরিবর্তন করবে? বরং ভালোবাসা পেয়ে তার জন্য চাইলে নিজেকে পরিবর্তন করবে, এর আগে না। ভালোবাসার ধরনটাই এমন, ভালোবাসার মানুষের মনের মতো হয়ে যাওয়া, না হয় ভালোবাসার মানুষকে নিজের মন মতো করে নেয়া। রাশেদের মুখে ডিভোর্সের কথা শুনে অরণির ভীষণ কষ্ট হচ্ছে। যেন মূল্যবান কিছু জীবন থেকে হারিয়ে ফেলছে। মনের অজান্তে অরণি রাশেদকে ভালোবেসে ফেলেছে। যে মানুষটা আমার জন্য পাগল ছিল, ছেড়ে যাওয়ার কথা কোনোদিন বলেনি, আজ কত অনায়াসে ডিভোর্সের কথা বলে দিল। সময়ের সাথে মানুষের চাওয়া পাওয়া বদলে যায়। রাশেদের কথাগুলো অরণির কানে বারবার বেজে উঠছে। কি সিদ্ধান্ত নিব? কোন দুটানায় পড়লাম আমি? ও আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। তানহা সংসারটা এই কদিনে নিজের করে নিয়েছে। রাশেদের সকল পছন্দের খাবার প্রতিদিন রান্না করছে। অরণিকে কিছুই করতে দেয় না। অরণি দিনে দিনে এই বাড়ির সদস্য থেকে অতিথি হয়ে যাচ্ছে। অরণি, আমি জানি তোমার এ বাসায় মন বসে না। আর 2টা দিন সহ্য কর। আমাদের বিয়েতে সবকিছু কিন্তু তোমাকে করতে হবে। আপনারা কবে বিয়ে করছেন? তোমাদের ডিভোর্সের পরের দিন রাতে। এর আগে তোমাকে নিয়ে বিয়ের কেনাকাটা করব, তোমার পছন্দ ভালো। তুমি কিন্তু মাঝে মধ্যে বেড়াতে আসবে। তোমার বিয়েতে আমি আর রাশেদ সব ব্যবস্থা করব। তানহা আপু, এসব কথা থাক। যখন বিয়ে হবে দেখা যাবে। ও আচ্ছা, তোমাকে বলা হয়নি। যেদিন শাড়ি পরেছি রাশেদ আমাকে দেখে হা করে তাকিয়েছিল। আমার দিক থেকে নাকি চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে আর কি বলবো? দেখছো না আজকাল কত খুশি খুশি থাকে। তা তো খুশি থাকবে বুড়ি। যেভাবে লাসার মতো লেগে আছিস। ইচ্ছে করছে তোর নাক বরাবর একটা ঘুষি মারি। এত টান থাকলে ফেলে গেছিস কেন? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। যে বয়ফ্রেন্ড ছেকা মারছে বুড়ার জন্য ভালোবাসা উতলায় উঠছে। আসলে তানহা আপু, উনি কেমনে চোখ ফেরাবে? আপনি যা সুন্দরী। লজ্জা দিচ্ছ? তা দিব কেন? এ বয়সে আপনাকে 16 বছরের মেয়ের মতো লাগে। আমি তো ভাবি কিভাবে নিজেকে এত ফিট রেখেছেন। দূর, তুমি যে কি বল না। ওরে আল্লাহ, বুড়ির মনে তো লাড্ডু ফুটের। তানহা জানে অরণি ইচ্ছা করে বলছে, তাই বুঝেও না বুঝার ভান ধরে আছে। ভালো করে বুঝতে পারছে অরণি মোটেও এই বিয়ে নিয়ে খুশি না। আচ্ছা, অরণি শেষ মুহূর্তে সব নষ্ট করে দিবে না তো? যদি মতো বদলে পেলে। এ মেয়েকে সুবিধার লাগে না। যেমন রূপের তেজ তেমনই কথার ঝাঁজ। উফ, রাশেদকে এত বুঝালাম তাও লাভ হচ্ছে না। যতক্ষণ ডিভোর্স না হচ্ছে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। অরণি আমার গলায় কাটার মতো বেঁধে আছে। তানহা অনেকভাবে অরণিকে বুঝাচ্ছে ওদের বিয়েটা অরণির জন্য আটকে আছে। অরণি যেন নিজ থেকে সব বুঝে সরে যায়। অরণি এখানে থাকার কারণে রাশেদের কাছাকাছি যেতে পারছে না। অরণিকে কয়েকবার মুখ ফুটে বলেছে যাতে মায়ের বাসায় ঘুরে আসে, কিন্তু অরণি যায়নি। অরণি অনেকটা নিজেকে রুম বন্দি করে ফেলেছে। খুব একটা রুম থেকে বের হয় না। তানহা পুরো সংসারের ভার নিজে নিয়েছে। অরণি থেকেও যেন এই বাসায় তার কোনো অস্তিত্ব নেই। রাশেদ অফিসের কাজে দুদিনের জন্য চট্টগ্রামের বাইরে গেছে। তানহা নিজের মতো ব্যস্ত আছে। কখন কি করবে? বিয়েতে কেমন শাড়ি পরবে, সারাক্ষণ এসব নিয়ে অরণির সাথে ঘ্যান ঘ্যান করে। অরণি তানহার 10টা কথার মধ্যে একটার উত্তর দেয়। তানহাকে আগে যা একটু ভালো লাগতো দিন দিন অরণির কাছে অসহ্য লাগছে। রাশেদ চট্টগ্রাম থেকে ফিরে ফোন করেছে তানহাকে রেডি হয়ে থাকতে বিকালে মার্কেট যাওয়ার জন্য। বিয়ের কেনাকাটা করবে। অরণি, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। কেন? বিয়ের কেনাকাটা করতে বের হব। বাহ, এখনও ডিভোর্স হয়নি, তার আগে উনি বিয়ের কেনাকাটা করবে? আমার ভালো লাগছে না। আপনি যান। আরে রেডি হও। রাশেদ বলেছে তোমাকে নিয়ে যেতে।
মার্কেটে গিয়ে রাশেদকে দেখে অরণির চোখের পলক পড়ছে না। এই কাকে দেখছে? চোখে মোটা ফ্রেমের চশমা বদলে লেটেস্ট চশমা, ব্লু কোট টাই শু ফর্মাল ড্রেস আপ, সব মিলিয়ে রাশেদকে স্মার্ট লাগছে অনেক। দুদিনে এতটা চেঞ্জ কিভাবে? চেনা যাচ্ছে না রাশেদ নাকি অন্য কেউ। মনে হচ্ছে 30-32 বছরের তাগড়া যুবক। রাশেদের হঠাৎ চেঞ্জ অরণিকে নাড়া দিয়ে গেল। কিছুক্ষণের জন্য অরণি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অরণি চোখ ফেরাতে পারছে না। বাহ! বিয়ে করার আনন্দে বুড়া লুক চেঞ্জ করে বয়স 10 বছর কমিয়ে ফেলেছে। এটা মানতে হবে, দেখতে কিন্তু সুদর্শন লাগছে। বেশিক্ষণ তাকালে বুড়ার ভাব বেড়ে যাবে। রাশেদের পরিবর্তনে শুধু অরণি অবাক হয়নি, তানহা বিস্মিত চোখে তাকিয়ে আছে রাশেদের দিকে। তানহার মন আনন্দে নেচে উঠেছে, সত্যি রাশেদকে ভীষণ সুন্দর লাগছে। রাশেদের প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল। অরণি বিদায় নিয়ে ভালো ভালো বিয়েটা হয়ে গেলে হতো। সারাক্ষণ ভয়ের মধ্যে আছি, কখন জানি অরণি বলে দেয় রাশেদকে ডিভোর্স দিবে না। রাশেদ তো সে আশায় বসে আছে অরণি কখন মুখ ফুটে বলবে। যেদিন তানহা রাশেদের জন্য শাড়ি পরে রুমে ওয়েট করছিল একসাথে রাত কাটাবে বলে, সেদিন তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে। তানহা রাশেদকে পিছন থেকে জড়িয়ে ধরার পর রাশেদ অরণি ভেবেছিল, দেখ তানহা, তুমি যা চাচ্ছ সেটা সম্ভব না। কিন্তু কেন? আমি অরণিকে ভালোবাসি। এটা সত্যি, একসময় তোমাকে ভালোবেসেছিলাম। সেটা তুমি ধরে রাখতে পারনি। তুমি তো জানো ও তোমাকে ভালোবাসে না, কিছুদিন পরে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি সব জানি, আমার বিশ্বাস অরণি তার ভুল বুঝতে পারবে। যদি না বুঝে ডিভোর্স দিয়ে দেয়, তখন কি করব ভেবে দেখিনি। আল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটাই করবে। রাশেদ, প্লিজ কথা দাও, অরণি যদি তোমাকে ছেড়ে চলে যায় আমাকে বিয়ে করবে। আমার দুনিয়াতে কেউ নেই তুমি ছাড়া, আমি কোথায় যাব? তোমাকে কথা দিচ্ছি, যদি ও ডিভোর্স না দেয় আমি সরে যাব। তানহা রাশেদের সামনে কান্না করাই রাশেদ তানহার কথা মানতে বাধ্য হয়েছে। আবার চিন্তা করেছে তানহার সাথে ওকে দেখলে হয়তো অরণি সিদ্ধান্ত চেঞ্জও করতে পারে। মন থেকে চাচ্ছে অরণি যেন না যায়। রাশেদ যে অরণিকে পাগলের মতো ভালোবাসে। তোমাকে চেনা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে। তানহা অরণির দিকে তাকিয়ে। কারো যেন বদ নজর না লাগে। তানহা আপু, আমার চোখ ছোটবেলা থেকে পরিষ্কার, নজর দিলেও লাগে না। তানহা বিয়ের জন্য শোরুমে ঢুকে লেহেঙ্গা দেখছে। দোকানদার অরণিকে লক্ষ্য করে। ভাবি তো দেখতে মাশাল্লাহ। যাই পরবে তাই মানাবে। তানহা বলে উঠল, আপনি ভুল করছেন। ও বউ না, লেহেঙ্গা আমার জন্য কেনা হচ্ছে। সরি সরি, তাই বলুন। আপনাকে ও ভালো মানাবে। অরণি বারবার আর চোখে রাশেদকে দেখছে। রাশেদ দেখেও না দেখার ভান ধরেছে। অরণি, তুমি কিছু নাও না, ঠিক আছে, আমার লাগবে না। তানহা বিয়ের শপিং করে অনেক খুশি। যত দিন যাচ্ছে তানহার এক্সাইটমেন্ট বাড়ছে। মিতার দিনকাল খুব খারাপ যাচ্ছে। সংসারে থেকেও সংসার থেকে বিচ্ছিন্ন। মিতা কোনোভাবে মোহনের মনে ভালোবাসা জাগাতে পারছে না। মোহন কি কারণে এমন করছে মিতার জানা নেই। মোহনের অস্বাভাবিক আচরণ মিতাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। ভালোবেসে বিয়ে করেও ভালোবাসার মানুষকে যদি জয় করা না যায়, এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে। কি ব্যাপার মিতা ভাবি, আপনাকে দেখেছি অনেকদিন হলো, অসুস্থ নাকি? মিতা ভাবির চোখের কোণে জল আনাগোনা দিচ্ছে। অরণি ভাবি, আপনার ভাই আজকাল আমার সাথে কথা বলে না, কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যায়। দিন দিন এসব আমার ভিতরটা জ্বালিয়ে দিচ্ছে। বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, মা বাবাকে কিভাবে বলবো এসব? অরণি ভালো করে বুঝছে মোহন কেন করছে। মিতার জন্য খুব খারাপ লাগছে। কিন্তু মিতাকে অরণি কি বলে সান্ত্বনা দিবে? সব কিছু তো অরণির জন্য হচ্ছে। মোহন অরণিকে নিয়ে কখন কি করবে প্ল্যান করে ফেলেছে। অরণিকে কাছে পাওয়ার এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করতে চায় না। অনেকদিন অপেক্ষা করেছি, আর না। আমার মতো ছেলের এত অপেক্ষা মানায় না। যত দ্রুত সম্ভব অরণিকে বুঝিয়ে বাসা থেকে বের করে আনতে হবে, বাকিটা ঠিক সামলে নিব। মেয়ে মানুষ মোমের মতো আগুনের সামনে গলে যায়। অরণি ডিভোর্স হয়েছে? আর কতদিন অপেক্ষা করব? না, হয়নি। এত তাড়াহুড়ো কেন করছো? তুমি কি মতো বদলে ফেলছো? নাকি বড়ার লগে সতীন হয়ে সংসার করবে? মোহন মুখ সামলে। কি করব অরণি? আমি যে তোমাকে হারাতে পারবো না। তোমার জন্য আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। আমি তোমাকে খুব ভালোবাসি। হুম। আচ্ছা, আমি তোমাকে জানাবো। অরণির কার দিকে যাবে? একদিকে রাশেদ, অন্যদিকে মোহন, কাকে বেছে নিবে? সব মিলিয়ে অরণির অস্থিরতা বেড়ে চলছে।
রাশেদ ভেবে যাচ্ছে অরণি কেন এখনো পর্যন্ত কিছু বলছে না। ডিভোর্স পেপার ও হাতে চলে আসছে। এদিকে তানহা তাড়া দিচ্ছে। আর কি করলে অরণি বুঝবে আমি ওকে ছাড়া থাকতে পারবো না? আসবো অরণি? রাশেদকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। অরণি শুয়া থেকে উঠে বসছে। রাশেদ দেখছে অরণির চোখের নিচে এক গাধা কালি পড়েছে। যেন সুন্দর আকাশ মেঘাচ্ছন্ন। হুম, আসুন। ডিভোর্স পেপার রেডি টেবিলে রেখে গেলাম। অরণি বুক ধুকপুক করতে লাগল। সত্যি কি আমি বুড়াকে ছাড়া ভালো থাকব? একবার হাত ধরে আবার বলুক না অরণি তুমি যেও না। সে মুহূর্তে তানহা ঘরে ঢুকে। অরণি আজ তোমার খুশির দিন। অবশেষে ডিভোর্স পেপার তোমার হাতে। তানহা আপু আমার চেয়ে তুমি বেশি খুশি। আমার জন্য আপনাদের বিয়েটা আটকে আছে। তানহা আমতা আমতা করে। আমি চাই তুমি সুখে থাক। আমার জন্য এত ভেবেছেন দেখে আমার খুব ভালো লাগছে। রাশেদ সাহেব চিন্তা করবেন না, আমি সিগনেচার করে দিব। রাশেদ তানহাকে রুম থেকে যাওয়ার জন্য বলেছে। অরণি তুমি আমার লাইফে থাকো আর না থাকো, তোমার জায়গাটা যেমন ছিল তেমন থাকবে, আর আমি তোমাকে এখনো। তুমি আমাকে খুব সুন্দর কয়েকটি মাস উপহার দিয়েছ, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। অরণির বুক ফেটে কান্না আসছে। বুকের উপর পাথর চাপা দিয়ে সিগনেচার করে ফেলেছে। আজ থেকে সবাইকে মুক্তি দিয়েছে, সবাই সুখে থাকুক। পরের দিন সূর্য উঁকি দেওয়ার আগে কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল মোহনের সাথে। এসেছো তুমি? আমি খুব ভয় ছিলাম তুমি আসবে কিনা। হুম। তুমি কখন এসেছো? অনেক আগে, গাড়ি ঠিক করে রেখেছি। উঠে পড়। মোহন নিজেকে শেষ করে দিবার কথা বলে অরণিকে জোর করে এনেছে। তোমার কি হয়েছে? মুখ কেমন ফ্যাকাশে? আমি ঠিক আছি। কোথায় যাব? প্রথমে কক্সবাজার যাব, ওখানে কিছুদিন ঘুরে তারপর বিয়ে করব। মোহন অরণিকে শুধু নিজের চাহিদা মেটানোর জন্য নিয়ে যাচ্ছে। বাসায় বলে এসেছে অফিস থেকে বাইরে যাচ্ছে। মিতাকে ডিভোর্সও দেয়নি, সব ছিল মোহনের নাটক অরণিকে কাবু করার। গাড়িতে অরণির চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। রাশেদের জন্য বুকটা হুহু করে উঠছে। মনে হচ্ছে জীবনের দামি জিনিস ফেলে আসে। মোহন পাশে বসার পরেও মোহনের জন্য ফিলিংস অ্যাড করছে না। মিতার কথা মনে পড়ছে। একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার নষ্ট করছে, অরণির মতো মেয়েকে এসব মানায় না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। মোহন অরণির গা ঘেঁষে বসেছে। বারবার অরণির কাছে যাচ্ছে। অরণির বিরক্ত লাগছে। গাড়ি অর্ধেক পথ যাওয়ার পর ড্রাইভার গাড়ি থামান। কি হয়েছে অরণি? বললাম না ড্রাইভার গাড়ি থামান। অরণি গাড়ি থেকে মোহনকে রেখে নেমে গেল। সরি মোহন, আমি যেতে পারবো না। তুমি মিতা ভাবির কাছে ফিরে যাও। কেন? আমি বুড়াকে ভালোবাসি। আমার পক্ষে আর কারো সাথে থাকা সম্ভব না। এটা ঠিক করছো না। এতদিন ভুল করেছি, এখন ঠিক করছি বাই। আমি একসাথে অনেক মানুষকে কষ্ট দিচ্ছি। মোহন শুধু আমার মোহ আর কিচ্ছু না। বুড়া আমার বাস্তবতা, আমার লুকিয়ে রাখা জমানো ভালোবাসা। তার আগে মায়ের থেকে আমাকে কিছু কথা জানতে হবে। গাড়ি নিয়ে মায়ের বাসায় গেল। অরণিকে দেখে অরণির মা অবাক হলো। কিরে তুই হঠাৎ? জামাই আসেনি? একা কেন? কেমন আছিস? মুখটা শুকনো কেন? মা থামো। একসাথে এত প্রশ্ন করলে কোনোটার জবাব দিব? তুই বস, আমি নাস্তা নিয়ে আসি। মা এসব পরে হবে, তুমি আমাকে বলো তো রাশেদের যে আগে একটা বিয়ে ছিল তুমি জানতে। অরণির মা হকচকিয়ে উঠল। মা বল চুপ থেক না। আমার হাতে সময় কম। তোমাদের মধ্যে বিয়ের সময় কি কথা হয়েছিল আর সব বলো। কি হয়েছে, এত অস্থির হচ্ছিস কেন আমাকে বল। মা প্লিজ বল। আমাকে আগে সব বলেছিল, ওর আগের বউটা পালিয়ে গেছে। ও বারবার জিজ্ঞেস করেছে তুই রাজি কিনা। আমি বলেছি তুই রাজি। আর তাছাড়া? তাছাড়া কি মা?
তোর পছন্দ না দেখে ও বিয়ে করতে চায়নি। আমি হাত ধরে অনুরোধ করেছি বিয়ে করার জন্য, কিন্তু এখন এসব কেন জিজ্ঞেস করছিস? মা পরে সব বলবো। সন্ধ্যা নেমে এসেছে, আমি এখন আসি। অরণি পাগলের মতো ছুটে যাচ্ছে। যদি তানহার সাথে বুড়ার বিয়েটা হয়ে যায়, আল্লাহ আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। তানহা আপু সুযোগের অপেক্ষায় ছিল কখন বিয়ে করবে। ওনার কাছে ও অনেক প্রশ্ন আছে, আগে সেখানে পৌঁছানো জরুরি। তানহা বাসায় গিয়ে দেখে চারদিকে লাইটিং করা। হাত পা কাঁপছে, যেটার ভয় পাচ্ছে সেটা হলো না তো। রাশেদকে খুঁজছে। রাশেদ নতুন পাঞ্জাবি পরে অরণির সামনে এসে দাঁড়ালো। রাশেদকে দেখে অরণি কেঁদে দিয়েছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আমি আপনাকে ছাড়া সত্যি থাকতে পারবো না। আপনি আমার জীবনের সেরা সম্পদ। আমি আমার ভুল বুঝেছি, আমাকে ফিরিয়ে দিবেন না। সরি অরণি, অনেক দেরি হয়ে গেছে। মানে বিয়ে হয়ে গেছে। আমার জন্য সামান্য অপেক্ষা করতে পারলেন না। এই আপনার ভালোবাসা। অরণি ফ্লোরে বসে অঝরে কাঁদছে। উঠো, তুমি কি করে ভাবলে আমি বিয়ে করব? তবে আর একটু দেরি হলে হয়ে যেত। আমি চেয়েছি তুমি নিজ থেকে ফিরে আসো। আমার বিশ্বাস ছিল তুমি আসবে। ভালো করে দেখতো, ডিভোর্স পেপারে তুমি সিগনেচার করলেও আমি করিনি। আমার ভালোবাসা মিথ্যা না। ভিতর থেকে তানহা শুষ্ক মুখে বেরিয়ে এসেছে। তানহা কি না করেছে এই বিয়ের জন্য? অরণিকে ইচ্ছে করে রাশেদকে নিয়ে বানিয়ে বানিয়ে কত মিথ্যে বলেছে যাতে অরণি ডিভোর্স দেয়। ওই যে কপালে লিখন। তীরে এসে তরি ঠিক ডুবে গেল। তানহা রাশেদকে বলেছে অরণি আসবে না বিয়ে করে নিতে, কিন্তু রাশেদ বলেছে সন্ধ্যা পর্যন্ত ও অপেক্ষা করবে। রাগে দুঃখে তানহার চোখ মুখে একাকার অবস্থা। ঠিক অরণি নিজের জায়গাটা বুঝে নিল। তানহা অরণির হাতে চাবির গোছা দিয়ে দিল। এই নাও, তোমার সংসারের চাবি। ধন্যবাদ তানহা আপু। অনেক কষ্ট করেছ আমার সংসার নিয়ে। আমি তোমাকে এখানে থাকতে বলবো না, কারণ থাকলে তোমার কষ্টটা বাড়বে। আমি ছোট বোন হয়ে এটা হতে দিতে পারি না। বরং তোমার কাছে আমি মন থেকে কৃতজ্ঞ, তুমি না আসলে আমি বুঝতে পারতাম না আমি বুড়াকে কত ভালোবাসি। তানহা বুঝেছে এখানে থাকা মানায় না। ওর সময় শেষ, তাই নিজ থেকে চলে যাচ্ছে। রাশেদ ফুল দিয়ে পুরো ঘর সাজিয়েছে। আজ যে তাদের বাসর রাত। অরণি লাল টুকটুকে শাড়ি পরেছে, মাথায় গাজরা। রাশেদ রুমে ঢুকে ধীরে ধীরে অরণির ঘোমটা খুলছে। অরণি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রাশেদ অরণিকে শক্ত করে জড়িয়ে ধরে অরণির কপালে আদর দিচ্ছে। অরণি রাশেদের গালে আলতো করে চুমু দিয়ে লজ্জায় চুপসে যাচ্ছে। এই খুশির জন্য মানুষ অনন্তকাল অপেক্ষা করে। রাশেদ অরণি নিজেদের ভালোবাসায় হারিয়ে যাচ্ছে দুজনের মাঝে। অপেক্ষার প্রহর সত্যি মধুর। যেখানে ভালোবাসা নেই সেখানে কোন বিয়ে সফলতা খুঁজে পায় না। এই রাত শুধু দুজন দুজনকে আপন করে নেয়ার। সকালে অরণি ভিজা চুল রাশেদের চোখে মুখে ছড়িয়ে দিচ্ছে। কি ব্যাপার রাশেদ সাহেব, কি অফিসে যাবে না? না, আজ আমার ছোট্ট কিউব বউয়ের সাথে থাকবো, ছুটি নিয়েছি। আর শোনো, আমাকে বুড়া বলে ডাকিও। কিছুদিন পরে পাশের বাসায় পুলিশ এসেছে মোহনকে ধরার জন্য। মিতার কান্না শুনে অরণি গিয়ে দেখে মোহনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মোহন নাকি অফিসের কোন মেয়েকে ডিস্টার্ব করত, তাকে প্রায় সময় খারাপ ইঙ্গিত দিত। সে মেয়ে মোহনের বিরুদ্ধে মামলা করেছে। সব শুনে অরণি দীর্ঘশ্বাস ফেলছে। আল্লাহ অনেক বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছে। মোহনের মতো মুখোশধারী চরিত্রহীনকে ভালোবেসে ভুল করেছে। সুন্দর তো বাহিরে চেয়ে ভিতরে থাকা জরুরি। অরণি বাসায় গিয়ে রাশেদকে জড়িয়ে ধরে কান্না করছে। কি ব্যাপার অরণি, কি হয়েছে? আমাকে ক্ষমা করে দিবেন। অরণি পুরানো কথা মানুষকে কষ্ট দেয়, সুখের বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমাকে প্রতিটি মিনিটে নতুন করে ভালোবাসতে চাই। ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব তোমায়। তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। অরণি ভাবছে পৃথিবীতে সেই মেয়ে সৌভাগ্যবতী যার কাছে রাশেদের মতো স্বামী আছে। সমাপ্ত। এই গল্পটা একটা উদ্দেশ্য লিখেছি। বাহিরের দিক থেকে অনেক চাকচিক্য দেখে মোহের বশে আমরা ভালোবাসি, প্রেমে পড়ি। যাদের জন্য অনেক মেয়ে পাগল সেসব ছেলেরা খুব কম ভালো হয়।
ভালোবাসা দেওয়ার মতো খাঁটি মানুষের দরকার। বয়স কালো দেখতে খারাপ এসব বলে কাউকে অবহেলা করা ঠিক না। দেখবেন একজন সুন্দর মানুষের চেয়ে তারা মাঝে মধ্যে দামি হতে পারে। ভালোবাসা পেলে সবাই নিজেকে পরিবর্তন করতে পারে। মানুষ নানা কথা বলবে, লজ্জা দিবে, কিন্তু নিজে সুখী হওয়াটা দরকার লোক দেখানোর চেয়েও। তাই নিজের মনকে প্রাধান্য দিন।